দেওয়ার ব্যবস্থা করেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আজকে বেশ একটু সময় পার হয়ে গেল, আমরা ক্লাসটা শুরু করার চেষ্টা করি তাহলে এখন। সো গত ক্লাসে আমরা অ্যানালাইসিস দেখিয়েছি। অ্যানালাইসিস, 3 ধরনের অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলেছিলাম। অ্যানালাইসিস উইথ ডি ফ্লিপ ফ্লপ সবার প্রথমে ছিল, তারপর অ্যানালাইসিস উইথ জেকে ফ্লিপ ফ্লপ এবং ফাইনালি অ্যানালাইসিস উইথ টি ফ্লিপ ফ্লপ। এখন গতকালকের ক্লাসে আমরা এই 3 ধরনের অ্যানালাইসিস দেখেছিলাম, আর আজকে আমরা ঠিক দেখবো ঠিক এটার উল্টো জিনিসটা আসলে। দ্যাট মিনস আজকে ডিজাইন দেখবো আমরা, ঠিক আছে? আজকে আমরা দেখবো ডিজাইন। সো ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটা, আমি একটা জিনিস একটু বলে রাখি, যে আপনারা অ্যানালাইসিসে যে জিনিসটা দেখেছিলেন, যে অ্যানালাইসিসে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ডিজাইনের ঠিক উল্টা। আগে এটা বলে দিচ্ছি আমি শুরুতেই, যাতে আপনারা পরে ইজিলি ক্যাচ করতে পারেন, গতকালকের ক্লাসে যারা ছিলেন তারা যাতে সহজেই এই জিনিসটা ধরতে পারেন, যে আমরা সাধারণত ডিজাইনে যে কাজটা করব অ্যানালাইসিসের ঠিক উল্টা। মনে করে দেখেন, গতকালকের ক্লাসে আমরা অ্যানালাইসিসে 3টে স্টেপ ফলো করেছিলাম। আমি লিখেও দিয়েছিলাম 3টে স্টেপ, যদি আপনাদের ঠিক মতো মনে থাকে। স্টেপ 3টি ছিল এরকম কিছু একটা। 1 নম্বর স্টেপ ছিল অ্যানালাইসিস আর ডিজাইনের মধ্যে আমি জাস্ট উল্টা করে লিখি, ঠিক আছে? তাহলে আপনার সুবিধা হবে। ঠিক অ্যানালাইসিসে যেটা ছিল স্টেপ নাম্বার 3, সেটা ডিজাইনে হয়ে যাবে স্টেপ নাম্বার 1, দ্যাট মিনস স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে আপনার, স্টেট ডায়াগ্রাম ড্র করা। এটা হচ্ছে ডিজাইনের ফার্স্ট স্টেপ হয়ে গেল। নাম্বার 2 তে থাকবে অ্যানালাইসিসের, যেটি নাম্বার 2 তে ছিল। দ্যাট মিনস অ্যানালাইসিসের নাম্বার 2 তে ছিল হচ্ছে স্টেট টেবিল ড্র করা, ঠিক আছে? স্টেট টেবিল। আর নাম্বার 3 তে হবে হচ্ছে অ্যানালাইসিসের নাম্বার 1 এ যেটা ছিল, দ্যাট মিনস স্টেট ইকুয়েশন বের করা, ঠিক আছে? এবং এখানে আমি একটা স্টেপ আরেকটু বাড়তি লিখবো আপনাদের, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 4 ডিজাইনের ক্ষেত্রে, যেটা হচ্ছে সার্কিটটা ড্র করা, ঠিক আছে? এই হচ্ছে আপনার ডিজাইন প্রসিডিওরের যেই স্টেপ বাই স্টেপ প্রসেসটা, সেটা আমি এখানে উল্লেখ করলাম। তাহলে ফার্স্ট কাজটা করব আমি, স্টেট ডায়াগ্রাম আঁকবো। 2 নম্বরটা হচ্ছে স্টেট টেবিল, 3 নম্বরটা হচ্ছে স্টেট ইকুয়েশন, 4 নম্বরটা সার্কিট ডায়াগ্রাম। যদিও এই জিনিসগুলো আমি অলরেডি এখানে উল্লেখ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে বলেই দিয়েছি একটা স্টেট ডায়াগ্রাম ডিরাইভ করতে হবে। তারপরে পরবর্তী স্টেপটা হয়তোবা আমরা ফলো করব না, যে নাম্বার অফ স্টেট রিডিউস করা, এটা আমি আপাতত দেখাবো না। অ্যাসাইন বাইনারি ভ্যালুস, এটাও আমি করব না, কারণ আমি শুরুই করব বাইনারি ভ্যালু দিয়েই, স্টেটটা অ্যাসাইন করে নিব। আসলে এবিসিডি আমরা ইউজ করব না, আমরা দেখব শুরুতেই আমি বাইনারি ভ্যালু দিয়ে করব, তাতে আমার এই স্টেপটাও রিডিউস হয়ে যাবে। এইটা এখানে যে জিনিসটা বলেছে অপটেন বাইনারি, যেটা আমরা সরাসরি করবো আর কি, যেটা বললাম যে বাইনারি কোডেড স্টেট টেবিলই আমি সরাসরি করব। তারপর বলেছে চুজ দি টাইপ অফ ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানে নিজের স্বেচ্ছায় আমি কোন ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে চাই সেটা আমি চুজ করে নিব। তারপরে ফ্লিপ ফ্লপের ইনপুট ইকুয়েশন লিখবো, সেটা নাকি আমার স্টেপ নাম্বার 3। এবং তারপরে আমি ডায়াগ্রামটা আঁকবো সার্কিট, দ্যাট মিনস আমার স্টেপ নাম্বার 4। আচ্ছা, এই হলো আমার স্টেপ গুলা। তাহলে এখন আমরা চলে স্যার যাই। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার আমাদের যদি স্যার মানে মেনশন করা না হয়, তাহলে কি আমরা স্যার যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনাদের মেনশন করা না থাকলে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে পারবেন। এবং আরেকটি জিনিস আমি একটু উল্লেখ করে দেই, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শোনা, সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাজ এ ডিজাইনার পরীক্ষার কথা বা এক্সামের কথা না চিন্তা করে আপনি যখন ডিজাইনিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, আপনি কিন্তু ইচ্ছা করলে এমনও সার্কিট ডিজাইন করতে পারেন যেখানে হয়তোবা আপনার ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে 3টা, এবং আপনি এমন চুজ করতে পারেন যে আপনার প্রথম 2টা ফ্লিপ ফ্লপ হয়তোবা ডি ডি ফ্লিপ ফ্লপ হতে পারে, পরের ফ্লিপ ফ্লপটা হতে পারে টি। দ্যাট মিনস মিক্সচার। আমি বলছি যে আপনি ইচ্ছা করলে মিক্সচার করতে পারেন, যে ডি ফ্লিপ ফ্লপ নিতে পারেন দুটো, একটা টি ফ্লিপ ফ্লপ নিতে পারেন বা একটা জেকে ফ্লিপ ফ্লপ নিতে পারেন, এরকম, ঠিক আছে? কিন্তু আমরা জিনিসটা সহজ রাখার স্বার্থে আমরা যে কাজটা করব, আমরা এক ধরনের ফ্লিপ ফ্লপ দিয়েই কাজটা করব। তাহলে আজকের স্যার টপিক,
হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন। স্যার আমি একটু রেকর্ড করতে চাচ্ছি। আপনিও রেকর্ড করতে যাচ্ছেন? আহ, আহ, আচ্ছা, এই সবাই রেকর্ড করতে চাইলে তো সমস্যা, ঠিক না আছে? স্যার আমার একটু দরকার ছিল। আচ্ছা, লেট মি সি। আপনি কি রেকর্ডের ইয়া ক্লিক করেছেন? রেকর্ড বাটনে ক্লিক করেছেন আপনি? স্যার হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আপনি হয়তো বা রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমি ক্লাসে ফেরত আসি তাহলে। আচ্ছা, সবাই মিউট করে রাখেন, আমি এখন ক্লাসে ফেরত আসতেছি। আচ্ছা ঠিক আছে, সো স্টেট ডায়াগ্রামের কথা আমি যেটা বলছিলাম যে দেখেন, আপনার ফার্স্টে কোশ্চেনটা কি, এই ধরনের ডিজাইন সার্কিটে আপনার কাছে ক্লায়েন্ট বা কাস্টমার একটা কোশ্চেন পোজ করবে, বা আপনি যদি একজন স্টুডেন্ট হন, স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে আপনাকে শুধু একটা প্রশ্ন দেওয়া হবে। সেই প্রশ্নটা হচ্ছে এরকম কিছু একটা। উপরে দেখেন লেখা আছে, ডিজাইন a circuit design a circuit that detects three or more consecutive ones in a string of bits coming through an input line. এর কথাটির অর্থ হচ্ছে এরকম যে একটি সার্কিট ডিজাইন করো যেটা তিনটা বা তার বেশি ওয়ান এক মানে একটা ইনপুট লাইন দিয়ে, দেখেন ইনপুট কিন্তু লাস্টে উল্লেখ করা আছে, ইনপুটের সংখ্যা কিন্তু একটি, an input line, ঠিক আছে? সো একটি ইনপুট লাইন দিয়ে তিনটা বা তার বেশি ওয়ান আসছে, এরকম একটা সার্কিট মানে আপনার ডিজাইন করতে বলছে এবং ডিটেক্ট করতে বলেছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো তার মানে এটা আপনার সার্কিট শুধু বুঝবেই না যে তিনটা বা তার বেশি ওয়ান আসছে, এটা সে পরপর, অবশ্যই কনজিকিউটিভ, এখানে কথাটা উল্লেখ করেছে কনজিকিউটিভ, পরপর পরপর তিনটা বা তার বেশি ওয়ান আসলে আপনার সার্কিটটা ধরতে পারবে এবং এটা জানানোর জন্য একটা ব্যবস্থা করবে, হয়তোবা জানানোর জন্য এটা আউটপুটে ওয়ান জেনারেট করবে। আমরা আজকে এই কাজটাই করব যে এটা আমাদেরকে জানাবে সার্কিটটা, এবং সার্কিটটা আমাদেরকে জানানোর জন্য আউটপুটে একটি ওয়ান জেনারেট করবে যখন তিনটা বা তার বেশি ওয়ান পরপর আপনার ইনপুট লাইন দিয়ে চলে আসবে তখন। এখন এই প্রশ্নটা বুঝতে অনেকের সমস্যা হয়, বিগত অনেক ক্লাসেই আমি দেখেছি স্টুডেন্টদের এটা ক্যাচ করতে সমস্যা হয়। তার জন্য আমি একটা সহজ উদাহরণ দিতে পারি আপনাদের জন্য, সেটা হচ্ছে এইভাবে ব্যাপারটি চিন্তা করুন। আপনার কাছে একটি গেট রয়েছে, আপনার কাছে একটি গেট আছে। এখন গেটটা হচ্ছে, গেটের এক পাশে হচ্ছে আপনি দেখছেন আপনার দারোয়ান দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবং অন্য পাশ দিয়ে আপনার গাড়ির লাইন আছে। এখন আপনার দারোয়ানকে আপনি বললেন যে পরপর তিনটি লাল গাড়ি ঢুকলে আপনাকে জানানোর জন্য। এখন গেট যখন খোলা হচ্ছে, একটি একটি করে গাড়ি আপনার গেট দিয়ে ঢুকছে, ঠিক আছে? এখন লাল গাড়িটি ধরেন আপনার ওয়ান, তার মানে পরপর যদি তিনটা লাল গাড়ি ঢুকে গেট দিয়ে, তাহলেই শুধুমাত্র আপনার দারোয়ান আপনাকে জানাবে, তার মানে আউটপুটে ওয়ান জেনারেট করবে। এখন এই গেটটি এক এক সময়, মানে গেট কিন্তু একটাই, তার মানে আপনার ইনপুট লাইনটাও সেই একটা গেটের মতো, ইনপুট লাইনটাও একটা। এবং আরেকটা ব্যাপার যে আপনার গেট দিয়ে এট এ টাইম কিন্তু একটি গাড়ি ঢুকতে পারে। তার মানে এটা বলা কারণ এরকম যে আপনার গেট যে একটি গাড়ি অ্যালাউ করে এট এ টাইম, সেটার অর্থ হচ্ছে আপনার যে ডি ফ্লিপ ফ্লপ, সেটা আপনার আসলে যখন একটা ক্লক এজ পায়, তখন আসলে সে তার ইনপুটে একটা ইনপুট ডাটা ইনপুট থেকে আউটপুটে পাস করতে দেয়। তার মানে একটা আপনারা জানেন একটা ডি ফ্লিপ ফ্লপ যদি বলি বা একটা জেকে বলি, একটা টি ফ্লিপ ফ্লপ বলি, যখন ক্লকের এজ পাবে তখনই শুধুমাত্র এক ইনপুটটাকে আউটপুটকে প্রভাবিত করতে সাহায্য করবে, তার আগে করবে না। তো একইভাবে আপনার সেই চিন্তা করেন, ক্লকের এজটা হলো আপনার গেটের যে দরজাটা, যখন ক্লকের এজ নেই তখন গেটের দরজাটা বন্ধ, যখন ক্লকের এজ পাবে তখন গেটের দরজাটা খুলে যাবে এবং একটি গাড়ি প্রবেশ করতে পারবে, ঠিক আছে? এবং সাথে সাথে আবার ক্লকের এজ যেহেতু চলে যাচ্ছে, সাথে সাথে আপনার গেটের দরজাটাও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে একটি গেট দিয়ে বা একটি ইনপুট লাইন দিয়ে আপনার তিনটা বা তার বেশি ওয়ান বা তিনটা বা তার বেশি লাল গাড়ি যদি প্রবেশ করে, তাহলেই শুধুমাত্র আপনার সার্কিট আউটপুটে ওয়ান জেনারেট করবে বা আপনার দারোয়ান আপনাকে জানাবে। আমার কথা কি বোঝা গেছে? প্রশ্নটা কি বোঝা গেছে নাকি? প্রশ্নটা বোঝা গুরুত্বপূর্ণ। জি স্যার, বোঝা গেছে। ওকে, দ্যাটস নাইস। যদি প্রশ্নটা বোঝা যায়,
তাহলে আমরা শুরু করবো আস্তে ধীরে। এখানে একটা জিনিস উল্লেখ্য, ধরেন তিনটা লাল গাড়ি হচ্ছে, মানে লাল গাড়ি হচ্ছে আপনার লজিক 1, ঠিক আছে, ইনপুট দিয়ে লজিক 1 মানে হচ্ছে লাল গাড়ি। আর যদি ধরেন সবুজ গাড়ি হচ্ছে আপনার লজিক 0। যদি এমন হয় দুটি লাল গাড়ির পরে একটি সবুজ গাড়ি যদি প্রবেশ করে, তাহলে কিন্তু আপনার দারোয়ান আপনাকে জানাবে না, কারণ পরপর আমি বলেছি কথাটা, পরপর তিনটি লাল গাড়ি হতে হবে। তখন আপনার দারোয়ান যে কাজটা করবে, সবুজ গাড়ি ঢোকা মাত্রই সে আবার তার গণনা নতুন থেকে শুরু করবে। তো 3 নম্বর গাড়িটা যখন সবুজ হয়ে গেল, তখন দারোয়ান নেক্সট যে গাড়িটা ঢুকবে অবশ্যই সেই গাড়িটাকে আবার 1 নম্বর গাড়ি হিসেবে গণনা শুরু করবে। তারপর যদি আবার কোনো একটা লাল গাড়ি ঢুকে, তখন সেটা হবে তার পরপর 2 নম্বর লাল গাড়ি। এবং যদি পরবর্তীতে আরেকটি লাল গাড়ি ঢুকে, তখন হবে সেটা 3 নম্বর লাল গাড়ি, পরপর 3 নম্বর লাল গাড়ি, তখন আপনাকে জানাবে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন আপনারা। যদি কোনো কারণে যে পরপর দুইটা লজিক 1 হওয়ার পরে যদি আবার 0 হয়ে যায়, তাহলে আমরা কি করবো, আবার গণনা নতুন করে শুরু করবো। অথবা একটি লাল গাড়ি প্রবেশ করলো, তারপরে যদি বা একটি লজিক 1 আসলো, তারপরে যদি একটি সবুজ গাড়ি বা লজিক 0 আসে, তাহলে আমরা কি করব, আবার গণনা নতুন করে শুরু করব। তার মানে যখনই কোনো ক্ষেত্রে একটি লজিক 0 বা সবুজ গাড়ি আসবে, আমরা কি করব, আমাদের গণনাটা রিস্টার্ট করব। এই কথাটা বোঝা গেছে? কারণ আমাদের উদ্দেশ্য পরপর তিনটি লজিক 1 তিনটি বা তার বেশি, বা পরপর তিনটি লাল গাড়ি বা তার বেশি সেটা ধরতে পারা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আস্তে স্টার্ট করি। তাহলে প্রশ্নটা যদি আমরা বুঝে যাই, আমরা আশা করি প্রশ্নটা যদি আমরা বুঝে যাই, তাহলে আমি আপনাদের জন্য এইখানে দেখতেই পাচ্ছেন, এখানে বেশ কিছু টেবিল করা আছে। আমরা এই টেবিলটাকে ফাইনালি একটা রেজাল্ট হিসেবে নিব, বা এখানে স্টেট ডায়াগ্রামটা আসলে এঁকেই দেয়া আছে। ঠিক আছে? কিন্তু আমরা এগুলো ব্যবহার করব না। আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো জিনিসটা নিজে হাতে করে দেখানোর জন্য। ঠিক আছে? এখন আমি আসি, এই জিনিসটা করার জন্য আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ রেখেছিলাম আমি আপনাদের জন্য। এই ব্ল্যাঙ্ক পেজে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে এই জিনিসটা হলো। ঠিক আছে? তাহলে আমি শুরু করি। আচ্ছা, ফার্স্টেই আমার স্টেট ডায়াগ্রাম যেটা বলেছিলাম, স্টেট ডায়াগ্রাম আমি সংক্ষেপে লিখছি আর কি। স্টেট ডায়াগ্রামকে এসডি নামে প্রকাশ করছি। স্টেট ডায়াগ্রাম, ঠিক আছে? স্টেট ডায়াগ্রামের কথা যদি আমি ফার্স্টেই বলি আপনাদেরকে, দেখেন স্টেট ডায়াগ্রামে আমার কি হচ্ছে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। সরি, ওকে। সো স্টেট ডায়াগ্রাম, ফার্স্টে স্টেট ডায়াগ্রাম আঁকবো। তাহলে আগে বোঝার চেষ্টা করি। আমি আগে ব্ল্যাঙ্ক বাবল নেই বা ব্ল্যাঙ্ক সার্কেল নেই স্টেট ডায়াগ্রামের জন্য, যে ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আপনার আমি গণনা শুরু করব এই জায়গার থেকে, প্রথম সার্কেল থেকে। আমি এখনই স্টেটের কোনো বাইনারি ভ্যালু অ্যাসাইন করছি না, আমি নামও দিচ্ছি না। আচ্ছা, যখন আমি আগে ফাইনাল আউটপুটটার কথা চিন্তা করে নিই যে আউটপুটটা কিরকম হবে। ধরলাম এই অবস্থায় কোনো লাল গাড়ি বা আসেনি, মানে আমি কোনো লাল গাড়ি দেখছি না, লাল গাড়ির সংখ্যা 0। এই প্রথম যেই সার্কেলটা বা স্টেটটা রয়েছে সেখানে লাল গাড়ির সংখ্যা 0, অথবা আমার লজিকের সংখ্যা 0, কোনো লজিক আসেনি এখনো, ইনপুটে কোনো লজিক 1 এখনো আসেনি। যেই মাত্র একটি লজিক 1 আসবে বা লাল গাড়ি প্রবেশ করবে, আমি সাথে সাথে যেই কাজটা করব, আমি আমার স্টেটটা চেঞ্জ করে পরবর্তী স্টেটে চলে যাব। সো দ্বিতীয় যে স্টেটটা আপনাদের এখানে আমি এঁকেছি, সেটা হচ্ছে আপনার বোঝাবে যে এই স্টেটে থাকলে আসলে একটি লাল গাড়ি প্রবেশ করেছে, অথবা একটি লজিক 1 প্রবেশ করেছে। ঠিক এই মুহূর্তে যদি পরপর আরেকটি লাল গাড়ি প্রবেশ করে গেট দিয়ে, তার মানে আমার গণনার সংখ্যা হয়ে যাবে 2। তার মানে আমি যে তৃতীয় যে সার্কেলটা এঁকেছি সেটা আমার প্রকাশ করছে যে এটা আমার লাল গাড়ি পরপর 2টি প্রবেশ করেছে, অথবা পরপর 2টি লজিক 1 এসেছে। এবং তৃতীয় যদি পরপর আরেকটি লাল গাড়ি প্রবেশ করে, তাহলে আমি চলে যাব এই স্টেটে, যেটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে এই স্টেটে হচ্ছে আমার পরপর 3টি লজিক 1 এসেছে বা পরপর 3টি লাল গাড়ি এসেছে। এবং এই স্টেটেই যাওয়ার সময় আমি কিন্তু বুঝতে পারছি আমার আসলে আউটপুটটা লজিক 1 হওয়া উচিত, কারণ আমি এটা প্রকাশ করব। আচ্ছা, আবার আসি শুরুর যে স্টেটটা, যেটা নাকি 0 গণনা সংখ্যা ছিল, সেখান থেকে যখন আমি স্টেট নাম্বার 1 এ গেলাম, যেখানে নাকি গণনা সংখ্যা 1, তখন আমার কিন্তু ছিল ইনপুট ছিল 1।
তাই তো? ইনপুট ছিল 1 এবং সেই জায়গায় আউটপুটটা ছিল কত? 0। একইভাবে যখন হচ্ছে আমার স্টেট 1 থেকে আমি স্টেট 2 তে গেলাম, দ্যাট মিনস আমার গণনা সংখ্যা 2 হলো, পরপর দুটো লাল গাড়ি এসেছে। তখনও আমার ইনপুট 1 বা লাল গাড়ি একটি ঢুকেছে, তাও আমার দারোয়ান আমাকে জানায়নি। দ্যাট মিনস সিগন্যাল করলো 0 আউটপুটে। এবং স্টেট 2 থেকে যখন আমার স্টেট 3 তে যাচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি পরপর 3টি ইনপুট হচ্ছে আমার এসেছে 1, পরপর 3টি ইনপুট 1 এসেছে। এই মুহূর্তে যখন স্টেট নাম্বার 3 তে যাচ্ছে, তখন কিন্তু আমার লাল গাড়ির সংখ্যা পরপর 3টি লাল গাড়ির সংখ্যা হয়ে গেল 3, বা 3টি লজিক 1 পরপর ইনপুটে লাইন দিয়ে ঢুকেছে। তাহলে আমার দারোয়ান বা আমার সার্কিট আউটপুটে 1 জেনারেট করবে। ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করে দেখেন, এখন এরকম কিরকম, ওখানে কিন্তু একটা কথা বলেছে যে পরপর 3টি লজিক 1 যদি ইনপুট লাইন দিয়ে প্রবেশ করে, 3টি বা তার বেশি, এখানে একটা কথা উল্লেখ ছিল যে 3 or more consecutive 1, তার মানে 3টি বা তার বেশি, 3টি হচ্ছে মিনিমাম। সো এখানে আমি 3টির জন্য একটা চিত্র এঁকেছি বা স্টেট ডায়াগ্রাম এঁকেছি। আমি প্রথমেই আউটপুটের কথা চিন্তা করছি, যে যেইটার মাধ্যমে আমাকে দারোয়ান সিগন্যাল করবে বা আমার সার্কিটটা আউটপুট দিবে। আচ্ছা, সো 3টি হলো, যদি 4 নম্বরটিও লাল গাড়ি হয়, তাহলে তো পরপর 3টি বা তার বেশি হয়ে গেল, শর্ত পূরণ করছে, তাও লজিক 1 হওয়া উচিত। তাহলে আমি একটা কাজ করতে পারি, যদি এই ঘটনাই ঘটে, তাহলে আমি বলতে পারি যে ঠিক আছে, এই ঘটনা যদি ঘটে, আমি স্টেট নাম্বার 3 তেই থেকে গেলাম। এখানে আমার পরবর্তী ইনপুটটাও এসেছে 1 এবং আমি বলছি আমার আউটপুটটি 1। আচ্ছা, তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, যে প্রথমে একটি 1 আসলো বা লাল গাড়ি আসলো, সেটি স্টেট 1 এ পাঠিয়ে দিল। তারপর আরেকটি আসলো স্টেট 2 তে পাঠিয়ে দিল। তারপর আরেকটি আসলো স্টেট 3 তে পাঠিয়ে দিল এবং আউটপুট 1 হয়ে গেল। দেখেন, স্টেট 3 তে আউটপুট 1 হয়ে সবসময় আউটপুট 1 হচ্ছে স্টেট 3 তে। এবং এই স্টেট 3 তেই যদি আরো একটি লাল গাড়ি আসে, দ্যাট মিনস পরপর 4টি লাল গাড়ি হয়ে গেল, তাও আমার আউটপুট 1 এখানে বারবার ঘুরতে থাকবে। কিন্তু মজার ব্যাপার, 4টি কেন? আপনি যদি আমি তো বারবার এই স্টেট 3 তেই পড়ে আছি। আমি যদি 4টার চেয়েও আমি 5 নাম্বারটাও হয়, আমি কিন্তু স্টেট 3 তেই পড়ে আছি। এরকম হাজারটাও যদি পরপর লাল গাড়ি আসে বা লজিক 1 ইনপুট লাইন দিয়ে ঢুকে পরপর consecutively ঢুকে, তাও কিন্তু আমি এই স্টেট নাম্বার 3 তেই পড়ে আছি এবং বারবার আমার আউটপুট 1 ই জেনারেট হচ্ছে। এই জিনিসটা কি বুঝতে পেরেছি? এটা আমি কেন এখানে লুপের মতো দিলাম, যে স্টেট 3 তে, হ্যাঁ, এটা কি বোঝা গেছে? স্যার স্যার স্টেট কথা 3 কেটে কেটে আসতেছে হালকা। স্যার স্টেট 3 তেই কেন আসি বারবার এটা বুঝতেছি না স্যার। আচ্ছা, চিন্তা করে দেখেন, ওইখানে বলেছিল পরপর 3টা কনজিকিউটিভ 1, মানে কনজিকিউটিভ 1 3টা বা তার বেশি। চেষ্টা করেছি মিনিমাম, যেহেতু আমার 3টা, আমি আসলে 3টা গণনা করেছি। তো 3টা গণনা করতে আমার স্টেট 3 পর্যন্ত যেতে হয়েছে। এবং আমি একটা কাজ করেছি যে 3টা বা তার বেশি গণনার জন্য, চিন্তা করে দেখেন, আমার মিনিমাম 3টা, তাহলে আমি 3টা স্টেটে সেটা গণনা করে ফেললাম এবং 3 নম্বর স্টেটে আমি কি করে দিচ্ছি, আউটপুট 1 করে দিচ্ছি। এবং বলছি বারবার পরবর্তীতে যদি আরো 1 আসে, আমি এই স্টেটেই বসে থাকবো, কারণ আমার বেশি আসলে আমার তো আউটপুট 1 দেখাতেই হচ্ছে, তাই না? সো আমি স্টেট 3 তে বলে দিলাম এই স্টেটে থাকলেই আউটপুট 1 হবে। সো মিনিমাম আমি 3টা ধরলাম, এরপরে যাই আসুক না কেন এই এই স্টেট 3 এর মধ্যেই আমি থাকবো, কারণ আমার বারবার আউটপুট 1 আসবে। দেখেন, এই কথাটা ধরতে পারছেন নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, কারণ ওখানে বলা ছিল মিনিমাম 3টা, ঠিক আছে? নট নেসেসারিলি আপনার সব ডিজাইন সার্কিটে, এখানে আমার মতো এখানে যে আমি দেখতে পাচ্ছেন আমার 4টা সার্কেল হয়েছে বা মোট 4টা স্টেট হয়েছে, এই 4টা স্টেটে এই যে আপনার ফাইনাল সার্কিট ডিজাইন হয়েছে এমন না। আপনার এমন অনেক সার্কিট হতে পারে যেখানে আপনার 5টা 6টা স্টেটও লাগতে পারে, 7টা স্টেটও লাগতে পারে, 8টা স্টেটও লাগতে পারে। বোঝা যাচ্ছে? এখানে আমার সুবিধাটা ছিল যে আমার প্রশ্নে বলাই ছিল মিনিমাম 3টা 1 বা তার বেশি আসতে হবে। এর জন্য আমি মিনিমাম 3 গণনা করার জন্য, কত 3 গণনা করার জন্য আমি এই আমার যে লাস্ট 4 নম্বর স্টেট, সেইটাতে আমি এসেছি এবং সেখানে আমি বারবার লুপ করেছি, মানে সেখানেই থেকে গেছি, বারবার আউটপুট জেনারেট করেছি 1। ঠিক আছে, এবার আমি আসি, আর এবার আমি আস্তে স্যার আস্তে হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন। স্যার আমাদের এটা মানে 3 নম্বরে গিয়ে স্যার লুপটা ঘুরতে থাকে,
যদি হ্যাঁ আমাদের হ্যাঁ বলতো মানে 4টা কনজিকিউটিভ ওয়ান, তাহলে কি 4 নাম্বার লুপে যে ঘুরতে হ্যাঁ, থাকতো? রাইট 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 রাইট। আমি তো হচ্ছে এখানে দেখেন আমার 4টি স্টেট আছে, স্টেট 0, স্টেট 1, স্টেট 2, স্টেট 3। স্টেট 3 মানে যেটাতে আমি বারবার ঘুরছি, যেখানে আমার গণনার সংখ্যা 3 বা তার বেশি, স্টেট নাম্বার 3 এটা। সো স্টেট নাম্বার 3, এখন যদি আপনি বলতেন মিনিমাম 4টা কনজিকিউটিভ ওয়ান, তাহলে কিন্তু আমি স্টেট 3 তে হতো না। তাহলে স্টেট 0 এর পরে স্টেট 1, স্টেট 2, স্টেট 3 এর পর আমি আরেকটি স্টেট রাখতাম, যেটা নাকি হয়তোবা হতো আমার স্টেট 4। আমার কথা বোঝা যাচ্ছে? সো তখন এটা আমার কোশ্চেনের উপর নির্ভর করে। ওকে, বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার ওকে, হ্যাঁ প্রশ্ন। স্যার এখানে 3 বলছে, এই জন্য আমরা 3 তে লুপের মতো ঘুরতেছি, কিন্তু মিনিমাম এটা 3, মিনিমাম 3। হ্যাঁ, এটা এই কারণে যে আমাদের আউটপুট তো সবসময় 1ই আসবে, কাজে স্টেট বাড়িয়ে আর লাভ নাই, এই জন্য কি এখানে লুপের মতো ঘুরতেছে? রাইট রাইট, ভেরি গুড। হ্যাঁ, এটাই আমাদের আমাদের আসলে যেহেতু মিনিমাম 3টা, আমার তো আর স্টেট বাড়িয়ে লাভ নাই। আমি মিনিমাম যদি 3টা ধরতে পারি, তাহলে আমি ওই জায়গায় যদি বলে দেই যে 3টা মিনিমাম হলেই আমার আউটপুট 1 হয়ে যাবে, তাহলে এখানে বসে থাকলে তো হয়ে যাচ্ছে, যে আমার তো আর বাড়িয়ে লাভ নাই স্টেটের সংখ্যা, তাই না? কারণ আমি একটা জিনিস উল্লেখ করে দেই আপনাদের, যে যত আপনি স্টেটের সংখ্যার উপর কিন্তু আপনার ফ্লিপ ফ্লপের নাম্বার নির্ভর করে। আমি পাশে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, স্টেটের সংখ্যার উপরে কিভাবে ফ্লিপ ফ্লপের নাম্বারটা নির্ভর করে। সেটা হচ্ছে এইরূপ যে আপনার কারেন্টলি 4টা স্টেট রয়েছে। সো আপনার স্টেটের সংখ্যা হচ্ছে 4টা। এই 4টাকে 2 এর পাওয়ার হিসেবে এইভাবে লেখা যায়। এই 2টা হচ্ছে ইন্ডিকেট করছে আপনার ফ্লিপ ফ্লপের সংখ্যা। ঠিক আছে, নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। বোঝা যাচ্ছে? সো আপনি যদি 4টার বেশি স্টেট নিয়ে নেন, তখনই যেমন 5টা স্টেট নিয়ে নিলে আপনি কিন্তু 2টা ফ্লিপ ফ্লপ দিয়ে হবে না, তখন আপনার এর বেশি নিতে হবে, 3টা ফ্লিপ ফ্লপ নিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? সো আমরা যেটা আমাদের বেয়ার মিনিমাম, সেটাই আমরা রাখার চেষ্টা করি সাধারণত। আচ্ছা, স্যার হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, এখানে তো শিওর শিওর। 4টা স্টেট নিছিলাম, রাইট? তো 4টা স্টেটের কম্বিনেশনটা কেমন? 0001 রাইট 1011 রাইট 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 এরকম। রাইট। স্যার জি জি, সাপোজ আমি 5টা স্টেট নিলাম, তখন আমার ওকে। কম্বিনেশনটা কেমন করে হবে? আচ্ছা দেখেন, 5টা যদি নেন, আমি বললাম আপনাকে 5টা সার্কেল আছে। আমি এখন যদি 5টা সার্কেল আপনাকে বলি যে 5টা ঘর আছে আপনার কাছে, 5টা ঘর লেখার জন্য আমি বললাম আপনাকে বাইনারিতে লিখতে বললাম, সিরিয়াল। আপনি কি লিখবেন? 5টা ঘর লিখতে গেলে 0 থেকে 4 পর্যন্ত লিখবেন, তাই তো? এখন 0 থেকে 4 পর্যন্ত লিখতে, 4 ম্যাক্সিমাম ভ্যালুটা লিখতে আপনার কয় ঘর লাগে, জায়গা লাগে? 3 ঘর, তাই না? 3 ঘর লাগে, তার মানে আপনার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে 000 হবে ফার্স্ট এরটা, তারপরে 001, 010, 011, 100, এই যে 1004ই হচ্ছে আপনার 5 নম্বর স্টেটটা। বুঝা যাচ্ছে? এবং এই 100, এই 3 বিটের জন্য আপনার 3টা ফ্লিপ ফ্লপ লেগে যাবে। বুঝা যাচ্ছে? এবং কারেন্টলি আমাদের যে অবস্থা, আমি এবার বাইনারি ভ্যালু গুলো অ্যাসাইন করে যদি দেই আপনাদের সুবিধার জন্য, যে প্রথমটাকে আমি বলছি 00, পরেরটাকে বলছি 01, পরেরটাকে বলছি 10, পরেরটাকে বলছি 11। দেখেন আমার স্টেটের সংখ্যা 4টা, 0 থেকে স্টেট 3 পর্যন্ত 4টা স্টেট রয়েছে। এই 4টা স্টেট প্রকাশ করার জন্য আমার জাস্ট 2টো বিট লাগছে। দ্যাট মিন্স 2টো বিট মানে 2টো ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস আমি উল্লেখ করি, যে প্রথমে আমি যে কাজটা করেছিলাম, আমি প্রথমেই আউটপুটটা কিভাবে জেনারেট হবে সেটা ধরে নিয়েছি। আমি কিন্তু এই কেস চিন্তাই করি নাই যে গেট দিয়ে সবুজ গাড়িও ঢুকতে পারে। আমি কিন্তু সরাসরি চিন্তা করেছি যে গেট দিয়ে সবসময় লাল গাড়ি প্রবেশ করছে, কিন্তু গেট দিয়ে তো সবুজ গাড়িও প্রবেশ করতে পারে। তখন সেই ক্ষেত্রে কি হবে? আপনার দারোয়ান কিন্তু আবার গণনা শুরু করবে। যেমনটি ধরেন প্রথমে কোনো গাড়ি যখন ঢুকে নাই, তখন আমরা স্টেট 0-তে ছিলাম। যখন কোনো গাড়ি ঢুকে নাই তখন আমরা স্টেট 0-তে ছিলাম। সো আপনার দারোয়ান সেই মুহূর্তে ধরেন একটি ক্লক এজ আসলো বা দরজা খুললো, একটি লাল গাড়ি না ঢুকে একটি সবুজ গাড়ি ঢুকলো, তাহলে ঘটনাটা কি ঘটবে? তখন আপনার দারোয়ান কি মানে মানে একটি গণনা শুরু করবে যে একটা লাল গাড়ি ঢুকছে? অবশ্যই না। সবুজ গাড়ি ঢুকছে মানে লজিক 0 ঢুকেছে, তাহলে আপনার দারোয়ান কিন্তু গণনা শুরু করবে না, সে স্টেট 0-তেই থেকে যাবে। তার মানে ঘটনাটা হচ্ছে এরকম, সে দেখলো যে কোনো লাল গাড়ি প্রবেশ করেনি, সে দেখলো সবুজ গাড়ি প্রবেশ করেছে, অথবা লজিক 0
প্রবেশ করেছে, তার মানে আমার ইনপুট ছিল 0, তাই সে আউটপুটও 0 প্রকাশ করবে। এই জিনিসটা বুঝতে পারছি নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে স্টেট 0 মানে কিন্তু গণনা সংখ্যা 0, কোনো লাল গাড়ি বা লজিক 1 প্রবেশ করেনি। আচ্ছা, এইবার ঠিক আছে, এখন দেখেন আমি দুটো সম্ভাব্য, আমার স্টেট 0 তে থাকা অবস্থায় দুটো সম্ভাব্য ফলাফলই আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি। দেখেন, একটি হচ্ছে যদি ইনপুটে 0 হয় তাহলে কি হবে, এবং আরেকটি হচ্ছে যদি ইনপুটে 1 হয় তাহলে কি হবে। ইনপুটে 1 হলে কিন্তু সেটা 0 1 বা স্টেট নম্বর 1 এ চলে যাচ্ছে, তার মানে সে 1 গণনা করেছে। আচ্ছা, তাহলে আমি দুটা সম্ভাব্য ঘটনাই আমি চিন্তা করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে? সো 0 স্যার 0 থেকে হ্যাঁ বলেন। স্যার যখন 0 0 থেকে আমি 0 1 এ যাব, হ্যাঁ, মানে 0 0 থেকে 0 1 এ যাব। হ্যাঁ স্যার, মানে একটা লাল গাড়ি আসলো কিন্তু পরে আবার একটা সবুজ গাড়ি আসলো, তখন এটা এখন আমি ব্যাখ্যা করব, এটা এখন আমি ব্যাখ্যা করব যে যদি আমি 0 1 এ থাকি, তার মানে আমার কাছে একটা লাল গাড়ি ঢুকেছে, দারোয়ান একটা লাল গাড়ি ঢুকতে দেখেছে, এখন পরবর্তী গাড়িটি যদি সবুজ হয় তাহলে কি হবে। তাহলে আমি শুরুতেই বলেছিলাম সে আবার কিন্তু নতুন করে গণনা শুরু করবে। তাহলে আপনারাই বলেন যে এখন তো আমি স্টেট 0 মানে স্টেট 1 এ রয়েছি, একটা লাল গাড়ি ঢুকেছে, এরপরে যদি একটা সবুজ গাড়ি ঢুকে তাহলে কি হওয়া উচিত স্টেট আপনাদের 0 মতে? 0 তে স্যার চলে যাবে 0 স্যার। 0 0 ভেরি গুড, স্টেটে চলে যাবে। ভেরি গুড, ভেরি গুড। স্টেট 0 তে ব্যাক করবে। সবাই একটু সাইলেন্ট করে নেন, সবাই একটু সাইলেন্ট করে নেন। তাহলে আমি স্টেট 1 নম্বরে আছি, দ্যাট মিন্স একটি লাল গাড়ি ঢুকেছে, দারোয়ানটি দেখেছে, কিন্তু পরবর্তী গাড়িটা একটি সবুজ গাড়ি ঢুকলো, তাহলে ব্যাক করবে স্টেট 0 তে, সে আবার নতুন করে গণনা শুরু করবে। সেখানে তাহলে আমার ইনপুট ছিল 0 বা সবুজ গাড়ি, আমার আউটপুটও 0। এখন আপনি একটা জিনিস খেয়াল করে রাখেন, আমি আগেই স্টেট 1 থেকে স্টেট 2 তে যে যাওয়ার জন্য কন্ডিশন একটি লাল গাড়ি প্রবেশ করেছে সেটা অলরেডি করে ফেলেছি শুরুতেই। দ্যাট মিনস আমি এই কন্ডিশনটা আগেই করে ফেলেছি। সো স্টেট 1 থেকে যে সম্ভাব্য দুইটা ঘটনা ঘটতে পারে সেই দুটো ঘটনারই আমি ফ্লো এঁকে ফেলেছি। যেমন স্টেট 1 থেকে আবার 0 ইনপুট হয়ে স্টেট 0 তে ব্যাক করতে পারে, অথবা স্টেট 1 থেকে 1 ইনপুট হয়ে স্টেট 2 তে চলে যেতে পারে। সো স্টেট 1 এ সম্ভাব্য দুটো ঘটনা আমি গণনা করে ফেলেছি। কেন সম্ভাব্য দুটো ঘটনা, কেন এর বেশি নয়, এটার ব্যাখ্যা হচ্ছে কারণ আপনার গেট রয়েছে একটি, অথবা আপনার ইনপুট লাইন রয়েছে একটি। আর আমরা জানি ডিজিটাল সার্কিটে আপনার ইনপুট হয় 1 লজিক হবে অথবা 0 হবে। তার মানে হয় লাল গাড়ি গেট দিয়ে হয় লাল গাড়ি প্রবেশ করবে, না হলে 0, তার মানে সবুজ গাড়ি প্রবেশ করবে। সো আমরা স্টেট 1 এ থাকা অবস্থায় দুইটা চিন্তাই করে ফেলেছি, লজিক 0 চিন্তা করেছি, লজিক 1 ও চিন্তা করেছি, আর কোনো সম্ভাব্য কেস নেই। যদি ইনপুট একাধিক থাকতো, তার মানে ইনপুট যদি একটা লাইন না হয়ে যদি দুটো হতো, তাহলে কিন্তু সম্ভাব্য 4টা কেস হতে পারতো। আমার কথা বোঝা যাচ্ছে? সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমি সামনে এগিয়ে যাই। এখন আমরা স্টেট 2 এর কথা চিন্তা করছি, তার মানে আমি স্টেট 1 যেটা ছিল সেখানে আসলাম কিভাবে, স্টেট 0 তে থাকা অবস্থায় একটি লাল গাড়ি প্রবেশ করলো, আমি স্টেট 1 এ চলে গেলাম, তারপরে সাথে সাথে আরেকটি লাল গাড়ি প্রবেশ করলো, আমি স্টেট 2 তে চলে আসলাম। এখন এই ঘটনায় পরপর দুইটি লাল গাড়ি প্রবেশ করলো। এখন ধরেন দারোয়ান দেখলো যে তৃতীয় লাল গাড়িটি যখন মানে দরজাটা যখন খুলে গেল, তার মানে ক্লকের এজ আসলো, ক্লকের পজিটিভ এজ বা নেগেটিভ এজ আসলো, তখন দারোয়ান দেখতে পেলো তৃতীয় গাড়িটি আসলে সবুজ গাড়ি। তখন সে আবার কি করবে, সে আবার তার গণনা শুরু করবে নতুন করে, তার মানে সে স্টেট 0 তে আবার ফেরত যাবে। তার মানে এই অবস্থায় তার ইনপুটে এসেছিল একটি সবুজ গাড়ি বা লজিক 0, এবং তার আউটপুটও 0। ঠিক আছে, কিন্তু যদি এই ঘটনাটা না হয়, যদি স্টেট 2, তার মানে যখন সে দেখেছে অলরেডি দুটো পরপর লাল গাড়ি ঢুকেছে, তারপরে যদি তৃতীয়টাও একটি লাল গাড়ি হয়, তাহলে কিন্তু সেই স্টেট 3 তে চলে গিয়েছিল। তার মানে তার ইনপুট ছিল লজিক 1, এবং সে সাথে সাথে যে মালিক পক্ষ তাকে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ পরপর 3টি লাল গাড়ি প্রবেশ করেছে। ঠিক আছে, এবং সে
স্টেট 3 তে চলে গিয়েছে, যেখানে নাকি আমার গণনার সংখ্যা ন্যূনতম 3। ঠিক আছে, এখন এর পরেরটাও যদি একটি লাল গাড়ি হয়, তাও দারোয়ান কি করবে, মালিক পক্ষকে জানাবে। কারণ তার দেখা মতে শেষ তিনটি গাড়ি কিন্তু লাল গাড়িই থাকছে। এরপরে যদি 1000টি লাল গাড়ি আসে, চিন্তা করে দেখেন, তার মাথায় খালি থাকবে যে শেষ 3টি গাড়ি কি এসেছে, পরপর কি শেষ 3টি গাড়ি লাল ছিল? যদি লাল থাকে, সে সুন্দর এই জায়গায় বসে আছে এবং বারবার খালি মালিক পক্ষকে জানাবে হ্যাঁ, আউটপুটে 1, তার মানে লজিক 1, তার মানে হ্যাঁ, মিনিমাম 3টা পরপর লাল গাড়ি এসেছে। ঠিক আছে, কিন্তু ধরেন যদি 3টি লাল গাড়ি বা 1000টা লাল গাড়ি, তার মানে আমি স্টেট 3 তে রয়ে গেলাম, আসার পরে যদি হঠাৎ একটা সবুজ গাড়ি আসে, তাহলে কি হবে? তাহলে যে ঘটনাটা ঘটবে, হঠাৎ একটি সবুজ গাড়ি আসার সাথে সাথে সে তার গণনা বন্ধ করে আবার নতুন করে গণনা শুরু করবে। হতে পারে এটা ন্যূনতম 3টা লাল গাড়ি এসেছিল, অথবা 4টা, অথবা 1000টা লাল গাড়ি। তো সেই স্টেট 3 তে ছিল, স্টেট 3 থেকে সেই স্টেট 0 তে চলে যাবে। তখন তার ইনপুট ছিল 0, তার মানে সবুজ গাড়ি, এবং তখন সে তার আউটপুটটা কত করবে, 0 করে দিবে, কারণ সে নতুন করে গণনা শুরু করবে। দেখেন, এই স্টেট ডায়াগ্রামটা কি আপনারা বুঝতে পারছেন নাকি, বা এই স্টেট ডায়াগ্রাম সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড, বুঝতে পারলে খুবই ভালো। এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেই, অনেক ডিজাইনার শুরুতে বাইনারি অ্যাসাইনমেন্টটা করে না। আমি গতকালকের ক্লাসে আমি দেখিয়েছি, শুরুতে বাইনারি অ্যাসাইনমেন্টটা করে না। শুরুতে আসলে তাদের সুবিধার জন্য যে অ্যাসাইনমেন্টটা করে ফেলে, সেটা হচ্ছে বলা হয় অ্যালফাবেটিক অ্যাসাইনমেন্ট। অ্যালফাবেটিক অ্যাসাইনমেন্ট জিনিসটা কি আমি বোঝানোর জন্য আপনাদের একটু দেখাচ্ছি। অ্যালফাবেটিক অ্যাসাইনমেন্টের জন্য হয়তোবা সে শুরুর স্টেটটাকে এরকম কিছু একটা করবে, যে হয়তোবা সে শুরুর স্টেটটাকে বলবে এ, পরের স্টেটটাকে হয়তোবা সে বলতে পারে বি, পরের স্টেটটাকে বলতে পারে সি, পরের স্টেটটাকে বলতে পারে ডি, এরকম এ বি সি ডি দিতে পারে। অথবা সে এটা না দিয়ে অন্য কিছু দিতে পারে, নিজের ইচ্ছা। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এটা আপনার চয়েস, কারণ আপনি ডিজাইনার। ঠিক আছে, এখন আপনি সার্কিট ডিজাইন করছেন, সো আপনি ডিজাইনার। এটা হতে পারতো স্টেট 0, আপনি নাম দিলেন S0, এটা S1, এটা স্টেট 2 বা S2, এটা স্টেট 3, S3, আপনার চয়েস। ঠিক আছে, সো এই প্রথমে অনেক সময় ডিজাইনার কি করে, বাইনারি অ্যাসাইনমেন্ট না করে এরকম S0, S1, S2, S3 দিয়ে বসিয়ে যায়, এবং পুরো যখন তার ফুল ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে এই এই অ্যালফাবেটিক অ্যাসাইনমেন্ট থেকে সে পরবর্তীতে বাইনারি অ্যাসাইনমেন্টে যায়। তার মানে S0 এর জায়গায় 00 লিখবে, S1 এর জায়গায় 01 লিখবে, এরকম বাইনারি অ্যাসাইনমেন্ট করে। সো আমরা একটা স্টেপ পুরো জাম্প করছি। ঠিক আছে, একটা স্টেপ উল্টা আমরা কমিয়ে ফেলেছি শুরুতেই। ঠিক আছে, এটা ইচ্ছা করলে আপনারা করতে পারেন, আবার আপনারা নাও করতে পারেন। এটা সুবিধা হবে কোন ক্ষেত্রে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার অ্যানালাইসিস ক্লাসটা যারা করেছেন তারা জানেন যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, যে আপনি যদি এটা একটি ট্রাফিক লাইটের মতো চিন্তা করেন, যে আপনি হয়তোবা শুরুতে চিন্তা করতেন রেড, পরটা চিন্তা করতেন ইয়েলো, পরটা চিন্তা করতেন গ্রিন, পরটা চিন্তা করতেন ইয়েলো। পরবর্তীতে রেডের জায়গায় 00, ইয়েলোর জায়গায় 01, গ্রিনের জায়গায় 10, ইয়েলোর জায়গায় 11, যদি এটা পরপর আসতো। ঠিক আছে, পরবর্তীতে আপনি এই অ্যাসাইনমেন্ট গুলো করতেন। ঠিক আছে, সো এগুলো কিছু সুবিধা প্রদান করে জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য। ওকে, স্যার, হ্যাঁ প্রশ্ন। স্যার একটু মানে কথা বোঝা যাচ্ছিল না তো স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে শিওর স্যার, শিওর। আমি যদি আমার স্টেট 1 এ থাকে, হ্যাঁ হ্যাঁ, আমার 3টা 1 মানে 3টা সবুজ গাড়ি আসার পরে আমার লাল গাড়ি একটা ঢুকলো। না না না, 3টি লাল গাড়ি, আচ্ছা 3টি লাল আচ্ছা দিয়ে আমি যাই হোক, বলছি লজিক 1। আচ্ছা আচ্ছা, জি স্যার, হ্যাঁ, 3টা লাল গাড়ি ঢোকার পরে আমার একটা সবুজ গাড়ি আসলো, দেন তো আবার রিস্টার্ট হবে, মানে 0 তে চলে যাচ্ছে। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আর এখন যদি আবার একটা লাল গাড়ি ঢোকে, হ্যাঁ, তখন কোন স্টেটে যাবে আমার? চিন্তা করেন, দারোয়ানের কাজটি কিন্তু ছিল খুবই স্বাভাবিক, খুবই সহজ কাজ ছিল। সে তার টার্গেটই হচ্ছে 3টা লাল গাড়ি। সো 3টার পরে 3টা যখন হয়েছিল, সে তো অলরেডি মালিককে একবার জানাইছে। তার মানে স্টেট 1 যেটা আছে সেখানে ছিল, মালিককে অলরেডি জানাইছে, আউটপুটে 1 দিছে। কিন্তু 3 নম্বরের পরেরটা যদি একটা সবুজ গাড়ি প্রবেশ করে দরজা দিয়ে, ঠিক আছে, দরজা খুললো, ক্লকের এজ পাইলো, দরজা খুলে গেল, একটা সবুজ গাড়ি প্রবেশ করলো, তখন দারোয়ান, আপনার কি মনে হয় দারোয়ান কি করবে? দারোয়ান কি
আবার মালিক পক্ষকে জানাবে নাকি দারোয়ান বলে না, মালিক আমাকে বলেছে পরপর 3টি লাল গাড়ি, যেহেতু এখন একটা সবুজ গাড়ি ঢুকছে তাহলে আমার গণনা কিন্তু আমাকে নতুন করে শুরু করতে হবে। তখন সে কি করবে? সে আবার 0-0-তে চলে যাবে। তার মানে আবার সে গণনা শুরু করবে যে হ্যাঁ এখন একটাও লাল গাড়ি আসে নাই, এখন আবার যত লাল গাড়ি আসবে আমি ততটা লাল গাড়ি পরপর গুনতে থাকবো। আমার কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, তার মানে স্টেট আমি 0-0-তে চলে যাচ্ছি, 1-1 থেকে 0-0-তে চলে যাচ্ছি। যদি 3টি আসে পরপর লজিক 1 তাহলে আমি স্টেট 1-1-এ ছিলাম, এবং যদি 4 নম্বরটি আসে যদি আমার লজিক 0 তাহলে আমি স্টেট 0 যেটা আছে 0-0 স্টেট সেটাতে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কারোর কোনো প্রশ্ন নেই। তাহলে আমি একটু এই ছবিটা রেখে দিচ্ছি, আমি আবার একটু প্রথম পেজে ফেরত যাচ্ছি একটু আপনাদেরকে মিলটা দেখানোর জন্য। দেখেন আমি যে ডায়াগ্রামটি এঁকেছি আর আমার আপার রাইট কর্নারের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, আমি জানি না আপনারা কতটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কারণ এখানে অনেক ক্লামজি অবস্থায় আছে, আমিও স্বীকার করছি এটা। আমি আপনাদের সুবিধার জন্য একটু সরিয়ে দিলাম। দেখেন দুটো ডায়াগ্রাম হুবহু অনুরূপ, কিন্তু ইনপুট আর আউটপুটের অ্যাসাইনমেন্টে একটু ভিন্ন দেখা যাচ্ছে। দেখেন আমি এটা একটু বুঝিয়ে দেই, এটার সাথে আপনাদের যে ডায়াগ্রাম সেটার মিলটা আমি একটু ধরিয়ে দেই। দেখেন এখানে এই যেই ভ্যালুগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে সব ইনপুট, এগুলো সব ইনপুট, ঠিক আছে, এগুলো হচ্ছে সব ইনপুট। তাহলে আউটপুট গুলো গেল কোথায়? আউটপুট গুলো এখানে উল্লেখ করা হয়েছে স্টেটের ভিতরে। দেখেন এই যে এটা একটা আউটপুট, এই যে এটা একটা আউটপুট, এইটা আউটপুট এবং এটা আউটপুট। যেমনটি আমাদের স্টেট 3-তে গেলে আউটপুট 1 ছিল, এখানেও কিন্তু আউটপুট 1-ই রয়েছে। বুঝতে গেছে? সো একই স্টেট ডায়াগ্রাম আসলে। এবং ওরা শুরুতে যেই কাজটা আমি এখানে করেছি, আমি শুরুতে এখানে বাইনারি অ্যাসাইনমেন্ট না করে শুরুতে আমি যেটা বলেছিলাম অ্যালফাবেটিক অ্যাসাইনমেন্ট করে ফেলেছি। তারপরের স্টেপটা যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়েছি বাইনারি অ্যাসাইনমেন্ট। ওকে, সো আসলে আমাদের স্টেট ডায়াগ্রাম সেম, ঠিক আছে, কোনো পার্থক্য নেই আমাদের স্টেট ডায়াগ্রামে। এইবার এই অবস্থায় আমি আবার দেখাই দিলাম আপনাদেরকে যে একই জিনিস আসলে রেজাল্টটা যে আমাদের একই, এটা দেখানোর পরে আমি আবার আমার পরের যে স্লাইডটা যেটা আমি ব্ল্যাঙ্ক রেখেছিলাম সেই স্লাইডে আবার ফেরত চলে যাচ্ছি। সেই স্লাইডে আমি আপনাদের একটি জিনিস দেখাতে যাচ্ছি আসলে। সো এখন এই জিনিসটা আমাদের একটু মাথার মধ্যে আমরা গেঁথে নেই, এই চিত্রটা আমরা আমাদের মাথার মধ্যে গেঁথে নেই। আসলে এটা খুব ডিফিকাল্ট কোনো জিনিস না মাথার মধ্যে গাঁথা, কারণ এটা খুব সহজ একটা উদাহরণ, তার জন্য এটা বললাম যে মাথার মধ্যে গেঁথে নেই। এটা খুব সহজ একটা উদাহরণ, কারণ আমি এখন আপনাদেরকে স্টেট টেবিলটা বোঝাবো, সেকেন্ড স্টেপ যেটাকে আমি বলছি। তা এখন আমি এটা ক্লিয়ার করে দিব, তারপর আমি স্টেট টেবিলে চলে যাচ্ছি, ক্লিয়ার করে দেই। এখন সেকেন্ড স্টেপের কথা আমি যেটা বলছি আপনাদেরকে, দ্যাট মিনস সেই সেকেন্ড স্টেপটা ছিল আমার স্টেট টেবিল। সো স্টেট টেবিলের ক্ষেত্রে যেটা হবে, আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম স্টেট টেবিল গত ক্লাসে অ্যানালাইসিস আমরা দেখেছিলাম। আমরা ফার্স্টে যে কাজটা করব প্রেজেন্ট স্টেট নিব, আমি শর্টকাটে লিখছি প্রেজেন্ট স্টেটকে পিএস দ্বারা প্রকাশ করছি, প্রেজেন্ট স্টেট থাকবে আমার, ঠিক আছে। এবং আমি দেখতে পাচ্ছি আমার 4টা স্টেট হয়েছিল, 4টা স্টেট মানে আমার কয় বিট লেগেছিল জায়গা? 2 বিট লেগেছিল। 2 বিট মানে 2 বিট মানে হচ্ছে আমার দুটো ফ্লিপ ফ্লপ লাগবে। ধরে নেই দুটো ফ্লিপ ফ্লপকে আমি একটিকে Q1 এবং আরেকটিকে Q0 দ্বারা প্রকাশ করছি। ওকে, এবং এর পরবর্তীতে আমি যে ছকটি রাখবো সেটা হচ্ছে আমার ইনপুট লাইন, পরবর্তীটি হচ্ছে ইনপুট। ইনপুটের আমি একটা নাম সিলেক্ট করে ফেলি, ধরেন এক্সসি সিলেক্ট করি আমরা। ওকে, পরবর্তীতে প্রেজেন্ট স্টেটের পরে আমি ইনপুটের পরে আপনাদের যদি খেয়াল থেকে থাকে গত ক্লাস থেকে ছিল আমার নেক্সট স্টেট, আমি শর্টকাটে লিখছি এনএস নেক্সট স্টেট। নেক্সট স্টেটে যে জিনিসটা হবে আমি কিউটি প্লাস 1 যেটা সেটা লিখবো, বা কিউ স্টার যেটা সেটা লিখবো। তাহলে Q1টা হয়ে যাবে Q1 স্টার, Q0টা হয়ে যাবে Q0 স্টার। সো
প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট। এবং আমার কি সার্কিটে কোনো আউটপুট ছিল? হ্যাঁ, আমার সার্কিটে আউটপুট ছিল। সো পরবর্তীতে আমি মুছে ফেললাম ভুল করে, তাহলে আমি আবার একটু দেখাই। প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট। স্যার আনডু করা যাইতো তো মনে হয়। আন্ডু করা যায়? আমি আসলে এখানে আমি আসলে দেখতে পাচ্ছি না আমার এখানে আন্ডুর অপশন। আমি মোবাইলে করছি তো, আমার আসলে আন্ডুর অপশন দেখাচ্ছে না কোনো। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, আন্ডুর কোনো অপশন আমি আসলে দেখতে পাচ্ছি না এখানে। থাকলে সুবিধা হতো আমার জন্য। হ্যাঁ, কম্পিউটারে করা যায়, এটা আমি জানি। আচ্ছা, প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট, তারপরটা ছিল আমার হচ্ছে আউটপুট। সো পরেরটা ছিল আমার আউটপুট। সো প্রেজেন্ট স্টেটে আমি রেখেছিলাম Q1, Q0, ইনপুটে ছিল X, নেক্সট স্টেটে আমি নাম দিয়েছিলাম Q1 স্টার আর Q0 স্টার, আর আউটপুটের নাম দিয়েছিলাম আমি Y। ঠিক আছে, সো এইবার আমি একটা কাজ করব, আমি ছক পূরণ করে একটি টেবিল বানাই। ঠিক আছে, রাফলি আমি একটি টেবিল বানিয়ে ফেললাম। ওকে, সো একটি টেবিল হয়ে গেল আমাদের। এরপরে আমি যে কাজটি করব, এটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে একটু খেয়াল করবেন এই জিনিসটা। আমি আবার মনে করে দিচ্ছি, এই জিনিসটা এখন যেটা দেখাচ্ছি এটা একটু ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে, চোখ বন্ধ করে দেখেন আমার পুরো টেবিলটা ব্ল্যাঙ্ক। চোখ বন্ধ করে প্রেজেন্ট স্টেট আর ইনপুট মিলে যত বিট হয় তত বিটের জন্য যত কম্বিনেশন পসিবল সেটা লিখে ফেলবে। তার মানে আমার প্রেজেন্ট স্টেট আর ইনপুট মিলে 3 বিট, Q1, Q0 আর X। তাহলে এই 3 বিট মিলে আমি সব কম্বিনেশন লিখে ফেলবো চোখ বন্ধ করে। তাহলে 0 0 0, আচ্ছা, এই হলো আমার 8টি স্টেট, আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন 8টি স্টেট আমি লিখে ফেলেছি। ঠিক আছে, এখন আমি এখন পর্যন্ত আমি কিন্তু নতুন কিছুই করিনি। আমি বারবার আপনাদেরকে এটা স্মরণ করাই দিচ্ছি, আমি কিন্তু এখন পর্যন্ত নতুন কিছুই করিনি। এইখানে আমি জাস্ট টেবিলটা বানিয়েছি, টেবিলের ফরম্যাটটা লিখেছি, ছকটা তৈরি করেছি, নাম বসিয়েছি, Q1 কোথায়, Q0, প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট, আউটপুট কোনগুলা সেগুলো লিখেছি। এরপরে এই যে প্রথম ধাপটা যে মানে ইনপুট এবং প্রেজেন্ট স্টেট মিলে যত বিট ততটা কম্বিনেশন বসায় দেয়া আমি করে ফেলেছি। এখন পর্যন্ত আমি ক্যালকুলেশন বা লজিক্যাল কোনো কিছুই করিনি। এখন আমি করব সেই কাজটা। দেখেন, আপনাদের নেক্সট স্টেট পাওয়ার জন্য আপনার স্টেট ডায়াগ্রাম দরকার। আবারও বলছি, নেক্সট স্টেট পাওয়ার জন্য আপনার স্টেট ডায়াগ্রাম দরকার। তার মানে আপনার নেক্সট স্টেট পাওয়ার জন্য সহজ কথা এই ছবিটি দরকার। আপার রাইট কর্নারে যেই ব্ল্যাক ছবিটি আছে বা শুরুতে আমি যে ছবিটা এঁকেছিলাম সেটা দরকার। সেই ছবিটা দরকার কিভাবে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, দেখেন ভালো করে। আপনি যখন 0 0 স্টেটে ছিলেন বা আপনার চিত্রে এখন তে যে স্টেটটা রয়েছে সেটাতে ছিলেন, আপনি যখন এই স্টেটে ছিলেন, বা 0 0 স্টেটে ছিলেন, তখন যখন আপনার ইনপুট 0 এসেছে তখনও কিন্তু আপনি 0 0 স্টেটেই ফেরত চলেছেন। মানে প্রেজেন্ট স্টেট ছিল 0 0, যখন আপনার ইনপুট 0 আসলো তখন আপনি কিন্তু নেক্সট স্টেটও হয়ে গেল কি 0 0। তার মানে প্রেজেন্ট স্টেট 0 0, আপনার ইনপুট যখন 0, নেক্সট স্টেটটা তখন কি হবে 0 0 হবে। এবং সেই জায়গায় আপনার আউটপুটটা কত দেখা যাচ্ছে, এর পাশে লেখা আছে 0, তার মানে আপনার আউটপুটটাও 0 হবে। তাহলে এই অনুসারে আমি তাহলে একটা কাজ করতে পারি। এই অনুসারে আমাদের আসলে এটা খুব সহজ একটা উদাহরণ, আমি এই অনুসারে তাহলে আমাদের পুরো ছকটা সাজিয়ে ফেলতে পারি। সো এটা মাথায় আমাদের ধারণকৃত অবস্থায় আছে, আশা করি পারবো আমরা। সো প্রেজেন্ট স্টেট যখন 0 0 ছিল, যখন আমার ইনপুট 0, তখন আমি কোথায় রয়ে গেলাম, 0 0 তেই ফেরত গেলাম। সেই জায়গায় আমার আউটপুট কত ছিল দেখলাম 0। ঠিক আছে, এখন প্রেজেন্ট স্টেট 0 0, মানে সেকেন্ড ছকের কথা বলছি, Q1 Q0 ভ্যালু প্রেজেন্ট স্টেট 0 0। বর্তমানে আমি 0 0 তে আছি, তার মানে আপনার দারোয়ান দেখছে কোনো লাল গাড়ি ঢুকে নাই, গণনা শুরু করছে সে। তখন ইনপুটে একটা X আসলো, X এ ইনপুটে আসলো 1, দ্যাট মিন্স আপনার একটা লাল গাড়ি প্রবেশ করলো।
তখন দারোয়ান কি বলবে? স্টেট কি 0-0তেই থাকবে নাকি স্টেট 0-1-এ চলে যাবে? লাল গাড়ি স্টেট প্রবেশ 0-1-এ চলে স্যার যাবে স্যার। 0-1-এ চলে যাবে। রাইট, স্টেট 0-1-এ চলে যাবে। এই কথাটা আমরা বলতে পারছি কোথা থেকে? এই কথাটা বলতে পারছি আমরা আমাদের স্টেট ডায়াগ্রাম থেকে। ঠিক আছে, ওকে। এটা স্টেট ডায়াগ্রামটা চোখের সামনে থাকলে খুব দ্রুত করা যেত, এখন আমরা একটু আস্তে ধীরে করছি আর কি। সো এই ক্ষেত্রেও আমরা জানি আমাদের আউটপুটটা ছিল 0, কারণ আমাদের দারোয়ান তখনই আমাদেরকে আউটপুট দিবে যখন 3টা মিনিমাম সে লাল গাড়ি দেখবে বা লজিক 1 দেখবে। পরবর্তীটাই আমি চিন্তা করি, তার মানে পরবর্তী যে তৃতীয় নম্বর রোটা 0-1, তার মানে Q1 Q0 ভ্যালু যখন 0-1, তার মানে স্টেট যখন 0-1-এ আছি, বর্তমানে আমি 0-1 স্টেটে আছি, তখন যদি আমার একটা ইনপুট 0 আসে, তার মানে 0-1-এ থাকা মানে কি, দারোয়ান ততক্ষণে একটি লাল গাড়ি ঢুকতে দেখেছে, সে গণনা করেছে একটি লাল গাড়ি। তখন যদি হঠাৎ করে একটি সবুজ গাড়ি আসে, সে কি করবে? আবার তার গণনা 0 শুরু 0 থেকে তে শুরু যাবে। করবে, তার মানে আবার 0-0-তে যাবে। ভেরি গুড, রাইট। তাইলে নেক্সট স্টেটটা হয়ে যাবে তখন 0-0 এবং আমার আউটপুটটা হয়ে যাবে 0। সো আপনারা মনে হয় ধরতে পারছেন আমি আসলে কোথায় যাচ্ছি। সো পরবর্তীতে যদি প্রেজেন্ট স্টেটটি 0-1 হয়, ঠিক আছে, 4 নম্বর যেই রোটা 0-1 হয় এবং আমার যদি ইনপুটটা হয় 1, তার মানে একটি সে লাল গাড়ি অলরেডি আসতে দেখেছে, এর জন্য সেই স্টেট 1-এ ছিল, এবং পরবর্তীতে সে আরেকটি লাল গাড়ি ইনপুটে এক্স এর ভ্যালু সে 1 দেখলো, তার মানে আরেকটি লাল গাড়ি ঢুকতে দেখতেছে, তখন কিন্তু সে লাফ দিবে পরবর্তী স্টেটটা কোথায় যাবে? স্টেট 2-তে চলে যাবে। 1-0 তার 2 তে মানে হ্যাঁ 1-0-তে চলে যাবে। কিন্তু এই অবস্থায় ওর দারোয়ান মালিক পক্ষকে জানাবে না। ঠিক আছে, ওকে। সো এখন আমরা চিন্তা করি, যদি সে পরপর দুইটি লাল গাড়ি দেখে থাকে অলরেডি, দ্যাট মিনস প্রেজেন্ট স্টেটের ভ্যালু Q1 Q0 যেটা 10-তে আছে, কিন্তু সেই মুহূর্তে যদি সে একটি লাল গাড়ির বদলে একটি সবুজ গাড়ি ঢুকতে দেখে, তার মানে লজিক 0 দেখে, তাহলে সে কি 0 করবে? 0 আবার 0 সে তার গণনা শুরু থেকে শুরু করবে, তার মানে লজিক 0-তে চলে যাবে, তার মানে সে অবশ্যই বাধ্যগতভাবেই আউটপুট 0 করে দিবে বা মালিক পক্ষকে জানাবে না। তো আবার যদি ঘটনাটা এরকম হয়ে থাকে, সে অলরেডি দুটি লাল গাড়ি ঢুকতে দেখেছে গেট দিয়ে, তার মানে স্টেট 2-তে রয়েছে সে, কিন্তু এইবার যে এক্স দিয়ে ইনপুটটা ঢুকলো সেটা লজিক 1 ছিল, নতুন। তাহলে তৃতীয় বারের মতো সে দেখছে যে আরেকটি লাল গাড়ি প্রবেশ করছে, স্টেট 2-তে রয়েছে সে, আরেকটি ইনপুট আসলো বা দরজা খুললো, আরেকটি গাড়ি ঢুকলো, সেটা একটি লাল গাড়ি। তখন সে কি করবে? তখন সে অবশ্যই 3 তে যাবে। সে বলবে যে আমি এখন স্টেট 3-তে চলে যাব, মানে আমার গণনা এখন 3, তার মানে আমার 3টে লাল গাড়ি ঢুকছে। এখন দারোয়ান সাহেব কি করবে? যেহেতু তার হাতের 3টা আঙ্গুল সে গুনতে পারছে, যেহেতু 3টা লাল গাড়ি এসে পড়েছে তার, অবশ্যই সে তখন তার মালিক পক্ষকে জানাবে। ঠিক আছে, আচ্ছা। এখন আপনার যেহেতু 3টি লাল গাড়ি চলে এসেছে, এখন আমরা তাহলে বর্তমান স্টেটে আছি হচ্ছে 1-1। এখন 1-1-এ থাকা মানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এটা হতে পারে 3, এটা হতে পারে 4, এটা হতে পারে 5, 10, 1000। ঠিক আছে, মিনিমাম 3, সহজ কথাটা হচ্ছে মিনিমাম 3। আচ্ছা, বর্তমান বা প্রেজেন্ট স্টেট Q1 Q0 যদি 1-1 হয়, সেই অবস্থায় যদি একটি সবুজ গাড়ি চলে আসে, তার মানে শেষ 3টি গাড়ি, আমি এইভাবে কথাটা বলছি, শেষ 3টি গাড়ি বা মিনিমাম 3টি গাড়ি লাল দেখার পরে হঠাৎ দারোয়ান সাহেব দেখলো আরেকটি সবুজ গাড়ি ঢুকলো, তখন দারোয়ান সাহেব কি করবে? তার যে শেষ 3টি গাড়ি 3 ছিল, সে সেটা ভুলে যায়, সে আবার নতুন করে গণনা শুরু করবে, তার মানে স্টেট 0-0-তে সে ফেরত যাবে, এবং সেই অবস্থায় সে তার আউটপুট করে 0 দিবে 0, মানে মালিক পক্ষকে জানাবে না। এবং ফাইনালি আপনার যদি আমার আরেকটি যে স্টেট রয়েছে Q1 Q0 1-1, তখন তার মানে আমার মিনিমাম বা শেষ 3টি গাড়ি ছিল হচ্ছে লগা লাল, সেই অবস্থায় যদি পরবর্তীতে আরেকটি এক্স এর ভ্যালু 1 আসে বা আরেকটি গেট দিয়ে আরেকটি লাল গাড়ি ঢুকে, তাহলে কি দাঁড়াচ্ছে? দারোয়ান সাহেব তো বোকা মানুষ, দারোয়ান সাহেব ধরেন হাতের আঙ্গুল 3 ছাড়া গুনতে পারে না, সে চিন্তা করবে শেষ 3টি গাড়ি তো লালই আছে, তাই না? হোক না সেটা 4 নম্বর গাড়ি, হোক 5 নম্বর বা হোক 10 নম্বর, তার চোখে দেখা শেষ 3টি গাড়ির রং তো লাল, তাই না? সো সে কি করবে? সে বলবে না, আমার তাইলে শেষ 3টি গাড়ি যেহেতু লাল ছিল, তাইলে আমার গণনা 3-এই থাক। ঠিক আছে, সো আমি এই জায়গায় দারোয়ান সাহেব অবশ্যই কাকে জানাবে? মালিক পক্ষকে জানাবে। তো এই ছিল আমাদের স্টেট টেবিল। এখন দেখেন আপনারা স্টেট টেবিলটা কি বুঝতে পেরেছেন কিনা, বা স্টেট স্যার টেবিল লাস্টেরটা স্যার বুঝি নাই স্যার।
আচ্ছা, লাস্টেরটা বুঝিনি। লাস্টেরটা হচ্ছে এইরকম যে আপনার বর্তমান স্টেট ছিল 1-1, তার মানে আপনি অলরেডি মিনিমাম তিনটে, মিনিমাম আমার কথাটা শুনেন, মিনিমাম 3টি লাল গাড়ি আপনি দেখেছেন, মিনিমাম 3টি লাল গাড়ি দেখেছেন। আমি কিন্তু বলছি না, এই মিনিমাম কথাটা আমি বারবার উল্লেখ করছি, জোর দিচ্ছি এই কারণে যে আপনার যদি পরপর 10টা গাড়িও লাল আসে, পরপর, কথাটা কিন্তু পরপর পরপর 10টা গাড়ি লাল আসে, এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কিন্তু স্টেট 3তেই পড়ে রয়েছেন, পরপর 10টা গাড়ি যদি লাল আসে, এখন আমি আপনাকে প্রশ্ন করলাম শেষ 3টি গাড়ির রং কি ছিল, আপনি কি বলবেন? শেষ 3টি গাড়ির রং কি ছিল? তার মানে লাল। দশম, নবম এবং অষ্টম শেষ 3টি গাড়ির রং কিন্তু লালই ছিল, তাই না? এবং পরবর্তী গাড়িটাও যদি লাল হয়, তার মানে 11তম গাড়িটাও যদি লাল হয়, তাও আপনি কি বলবেন? শেষ 3টি গাড়ির রং কি ছিল? 11, 10 এবং 11তম, 10ম এবং নবম গাড়িটির রং কি ছিল? লালই ছিল, তাই না? তো আপনি আসলে কি করবেন এই জায়গাটায়? এই স্টেট 3তেই থাকবেন, ঠিক আছে? জি কারণ স্যার। আপনি ধরেন আপনি এমন একজন মানুষ যে, একটু বলছি যে ধরেন আপনি একটু মূর্খ সূর্খ মানুষ যে আপনি 3-এর বেশি গুনতে পারেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি 3 গুনতেছেন, হাতের 3 আঙ্গুল, হ্যাঁ আমি গুনতে পারছি, ঠিক আছে? এবং আমি স্টেট 3তেই থাকি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবং আমি এই জায়গায় মালিক পক্ষকে অবশ্যই অবগত করবো বা জানাবো, ঠিক আছে? যদি আমার 1000টা লাল গাড়ি আসে, পরবর্তীতে আমি 1000বার মালিককে জানাবো যে হ্যাঁ মালিক আমার আসছে, শেষ 3টি গাড়ি লাল ছিল, শেষ 3টি গাড়ি লাল ছিল, শেষ 3টি গাড়ি লাল ছিল, ঠিক আছে? বারবার আমি জানাবো শেষ 3টি গাড়ি লাল ছিল। কিন্তু হঠাৎ যখন আবার আমার আসবে না, এরকম ঘটনা ঘটবে না, তখন আমি আবার সবুজ গাড়ি আসলে আমি আবার কিন্তু দেখালাম যে সেটা হচ্ছে লাগা নেক্সট স্টেট 00-তে চলে যাবে, আবার নতুন করে গণনা শুরু করবে, ঠিক আছে? সো এই হলো আমাদের স্টেট টেবিল। সো আশা করি আপনারা এই স্টেট টেবিলটি বুঝতে পেরেছেন। আমি যে স্টেপ গুলো শুরুতেই দেখেছি সেখানে ছিল, তাহলে আমি একটু রিভিউ করি। ফার্স্ট স্টেপে ছিল স্টেট ডায়াগ্রাম, প্রশ্ন থেকে স্টেট ডায়াগ্রাম আঁকা, স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল আঁকা, এবং তৃতীয় যে ধাপটা, স্টেট টেবিল থেকে আমার স্টেট ইকুয়েশন লেখা। কিন্তু মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ধাপের কথা আমি বলি, সেটা হচ্ছে, আমি একটু দেখাবো আপনাদের, একটি স্লাইড দেখাবো। আমি এই স্লাইডটা মুছছি না, কারণ আমার এটা লাগবে, এটা আমি মুছবো না, তাই আমি এই স্লাইডটা আসলে বিশেষ করে দেখাতে যাচ্ছি। একটু ক্লামজি লাগবে দেখতে, কিন্তু যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের বাঁদিকের যে ছকটা আছে সেটার দিকে একটু তাকান, কালো ব্ল্যাক করে দেখানো হয়েছে যেটা, বাঁদিকের ছকটা, এইটা বিশেষ করে এই যে এই ছকটার কথা যেটা আমি বলছি, দেখেন কিউ স্টার ইজ ইকুয়ালস টু ডি, এইটা কিন্তু আপনার একটা ডি ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেটের ইকুয়েশন, কিউ স্টার ইজ ইকুয়ালস টু ডি। সো এখানে দেখাচ্ছে কিউ স্টার ইজ ইকুয়ালস টু ডি। এখন দেখেন এইটা খুব একটা সহজ একটা জিনিস, মানে কিউ স্টার ইজ ইকুয়ালস টু ডি মানে হচ্ছে, দেখেন যদি নেক্সট স্টেটটা 0 হয় আমার ইনপুট 0 হবে, যদি নেক্সট স্টেটটা 1 হয় তাহলে আমার ইনপুটটা 1 হবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি হচ্ছে ডিজাইনার, আপনি হচ্ছেন একজন ডিজাইনার, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি হচ্ছে একজন ডিজাইনার। আপনার সার্কিট বানাতে হলে আপনি একটু কল্পনা করেন, আপনি জানেন আপনার ফ্লিপ ফ্লপ লাগবে দুটো, এখন আপনি জেনে গেছেন আপনার দুটো ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ আপনার স্টেটের সংখ্যা আছে 4টি, তার মানে 2 টু দি পাওয়ার 2 4, তার মানে দুটো ফ্লিপ ফ্লপ লাগবে, 2 বিট লাগছে, দুটো ফ্লিপ ফ্লপ লাগবে, আপনি এটা জেনে গেছেন। আপনি ধরেন নিতে চাচ্ছেন, আমি এই এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে শুরুতে ডি ফ্লিপ ফ্লপ করতে চাচ্ছি আপনাদের জন্য, কারণ এটা সুবিধা হবে বুঝতে, ডি ফ্লিপ ফ্লপ সহজ। সো ডি ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেটের ইকুয়েশন হচ্ছে খুব সহজ, ইট ইজ ইকুয়ালস টু ডি। সো আমরা এটাকে এক্সাইটেশন টেবিল বলি। এক্সাইটেশন টেবিলটা খুবই সহজ, যে নেক্সট স্টেট যদি 0 হয় তাহলে ডি এর ভ্যালু 0, নেক্সট স্টেট 1 হলে ডি এর ভ্যালু 1, মানে হুবহু নেক্সট স্টেট, ডি এর ভ্যালুটা হচ্ছে হুবহু নেক্সট স্টেট, একদম সোজা সাপটা কথা, ঠিক আছে? হুবহু নেক্সট স্টেট। এখন আমাদের ডিজাইনারদের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, ভালো করে শুনবেন কথাটা, ডিজাইনারের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে চিন্তা করে দেখেন, আপনার দুটো ডি ফ্লিপ ফ্লপ রয়েছে, আপনি অলরেডি জেনে গেছেন, এখন আপনার সার্কিট বানাতে হবে। সার্কিট বানাতে আপনার কি দরকার? একটা দুটো যে ডি ফ্লিপ ফ্লপ রয়েছে, ডি ফ্লিপ ফ্লপের ডি তে কি ইনপুট বসবে সেই ইনপুটটা আপনার জানতে হবে। আমার কথা কি বুঝা গেছে? ডি তে কি ইনপুটটা আসবে, সেখানে কি কানেকশনটা আপনি দিবেন, সেটা কিন্তু আপনার জানা দরকার, তাই তো? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। তাই না? আপনি এখন এখন জেনে গেছেন যে আপনার ডি ফ্লিপ ফ্লপ লাগবে দুটো,
কিন্তু আপনি তো কানেকশনটা জানেন না, ফুল কানেকশনটা কি, আপনি ডি তে ইনপুটে কি রয়েছে আপনি তো জানেন না। আপনি ডি এর ইনপুট, ডি তে কি কানেকশন হওয়ার কথা বা কি কানেকশন দরকার সেটা আপনি জানতে হবে। সেটা জানার জন্য ডি তে আমি যদি আপনাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দিই যে ডি তে এই ইকুয়েশনটা হবে, সেই ইকুয়েশনটা আমি পাবো কোথা থেকে? পাবো হচ্ছে এই আমার এখানে যেই ব্ল্যাক কালারের টেবিলটা রয়েছে সেখান থেকে। এটাকে বলে এক্সাইটেশন টেবিল, এবং এটা খুব সহজ। নেক্সট স্টেটে যা আসবে ডি এর ক্ষেত্রে তাই, এর জন্যই আসলে ডি ফ্লিপ ফ্লপ এত সহজ। ঠিক আছে, নেক্সট স্টেটই হুবহু ফলো করবে ডি ফ্লিপ ফ্লপ। সো এইটার মাধ্যমে আসলে আমি যে কাজটা করতে পারি, ডি তে কিছু ভ্যালু দেখতে পাচ্ছি আমি, নেক্সট স্টেট আর ডি যেহেতু সেম, ডি তে আমি কিছু ভ্যালু দেখবো, সেই ডি এর ভ্যালু থেকে আসলে আমি কে ম্যাপের মাধ্যমে ডি এর জন্য ইকুয়েশন পেয়ে যাব। এই কথাটা কি বুঝতে পারছি নাকি? জি স্যার। বুঝতে পেরেছি, গুড, ভেরি গুড। দেখাচ্ছি, এটা এখন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে, এখনই দেখবেন। এখন আপনাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আরো সহজ করার জন্য আপনাদের কিউ ওয়ান স্টার, ওই যে কিউ স্টার ছিল ইজ ইকুয়ালস টু ডি, তো মনে মনে ধরে নেন, আমি উপরে আপনাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, ধরে নেন এটা হচ্ছে ডি ওয়ান, এটা হচ্ছে ডি জিরো। দেখেন এই জিনিসটা বুঝতে পারছেন নাকি? আমি নতুন করে কোনো ছক করলাম না, পাশে জায়গা নষ্ট করলাম না। ডি ওয়ান মানে হচ্ছে কিউ ওয়ান স্টার, ডি জিরো মানে হচ্ছে কিউ জিরো স্টার। কারণ আমি একই দুটো কলাম ডানে আমি করে জায়গা নষ্ট করতে চাচ্ছি না। এটা বোঝা গেছে কি করেছি? জি জি স্যার। স্যার। একই কথা। আচ্ছা, এটা আমি এক্সাইটেশন টেবিল থেকে জেনেছি, আসলে খুব সহজ একটা জিনিস। আচ্ছা, এইবার আমার আসল কাজ করতে হবে, কে ম্যাপ। আমাদের এইটা ডিজিটাল ইলেকট্রনিক্স যতদিন আমরা পড়ছি, আসলে আমাদের কে ম্যাপ আমাদের পিছু ছাড়বে না, ঠিক আছে? এটা একটা খুবই বাস্তব কথা। এখন আমরা সেই কে ম্যাপে ফেরত চলে যাই। সো আমরা শুরুতে শুরু করি, ডি ওয়ান এর ভ্যালুটা কি হবে, ডি ওয়ানটা বের করার চেষ্টা করি, তার মানে কিউ ওয়ান স্টার বের করার চেষ্টা করবো। সো এটা আমি দেখতে পাচ্ছি, আমি যদি একটু ভালো করে তাকাই, দেখবেন যে কিউ ওয়ান কিউ জিরো যেটা, ঠিক আছে, কিউ ওয়ান কিউ জিরো যেটা, সেটা আসলে কিছুই না, হচ্ছে এই জিনিসটা, তাই না? কয়টা বিট এখানে, কয়টা বিট দেখছেন, কয়টা বিট দেখছেন আপনারা? 3টা বিট দেখছেন। তাহলে আমি প্রেজেন্ট স্টেট আর ইনপুটকে ধরে আমি আমার ইয়াটা কথা কল্পনা করব, আমি আমার কে ম্যাপের কথা কল্পনা করব। তাহলে আমি যদি কে ম্যাপটা আঁকি, তাহলে আমার 3 ভেরিয়েবল কে ম্যাপ আঁকবো আমি, কিউ ওয়ান কিউ জিরো আর এক্স মিলে 3 ভেরিয়েবল কে ম্যাপ আঁকবো। সো আমার অর্ডারটা আমি সেম রাখছি, এখানে আমি কিউ ওয়ান দিলাম বাঁ দিকে, এখানে কিউ জিরো আর এক্স। সো আমি জানি যে একটু কাছাকাছি হয়ে গেছে, আসলে কাছাকাছি হয়ে যাওয়ার কারণে আমার লেখার জায়গাটা খুবই অল্প। এটা জিরো, এটা ওয়ান, এটা ছিল কিউ ওয়ান, ঠিক আছে? সো এটা জিরো আমরা জানি, এটা টু, থ্রি, ফোর, জানেন আপনারা, এগুলো আপনারা আগেও করে এসেছেন আসলে, সেভেন, সিক্স, সেভেন। ওকে, ফাইন, নাইস। সো এটা ছিল আমার জিরো জিরোর জন্য, এটা ছিল জিরো ওয়ান, এটা ছিল ওয়ান ওয়ান, এটা ছিল ওয়ান জিরো। এখন আমরা কার জন্য করতে চাচ্ছি? ডি ওয়ান, ঠিক আছে? আমরা ডি ওয়ান এর জন্য করতে চাচ্ছি, আমি উপরে লিখি ডি ওয়ান, তাহলে আমি জায়গা পাবো। আসলে ডি ওয়ান এর জন্য করতে চাচ্ছি, কারণ ডি ওয়ান এর জন্য করতে চাইলে আমার কনসিডার করতে হবে পুরো এই কলামটা। দেখেন ওয়ান কোথায় কোথায় রয়েছে, খুবই সহজ। ওয়ান রয়েছে, আমি দেখতে পাচ্ছি কত নম্বর কম্বিনেশন? 3 3, তে, 5, 7। হ্যাঁ 0 1 1, 3 তে, 5 এ আর 7 এ। খুবই সিম্পল, 3 তে, 5 এ, 7 এ। তাহলে 3 তে, 5 এ, 7 এ, এই 3টা জায়গায় 1 রয়েছে, ঠিক আছে? এখন এই 3টা জায়গায় 1 থাকার কারণে আমি যে কাজটা করতে পারি, যে আমি নেক্সট স্টেপ যেটা বলছি, যে আমরা জানি বাকিটুকু আমার অবশ্যই আপনারা আমার মনে হয় ধারণা করতে পারছেন যে বাকিগুলো আসলে জিরো দ্বারা পূর্ণ করতে হবে আমাদের। সো এখন আপনার চয়েস, আপনি জিরো অথবা ওয়ান যেটা নিয়ে ইচ্ছা আপনি গ্রুপিং করে ইকুয়েশন বের করে ফেলতে পারেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এসওপি করেই দেখাচ্ছি। সো আমি ওয়ান নিয়ে কাজ করব। সো আমি এইটা একটা গ্রুপ করব এবং এটা একটা গ্রুপ করতে চাচ্ছি, ঠিক আছে? সো একটা গ্রুপ থেকে আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে 3 আর 7 থেকে আমি আসলে কিউ জিরো কিউ জিরো এক্স পেয়ে যাচ্ছি, অর অর এবং 5 আর 7 থেকে আমি পেয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কিউ ওয়ান আর এক্স,
ভুল হলে আমাকে জানাবেন। Q1x ঠিক লেগেছে? জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম, D1 is equals to Q0x or Q1x. ওকে ফাইন, দ্যাটস গুড। এবার একই পদ্ধতি অবলম্বন করে আমরা আরেকটি ছক করব এবং এটা হবে আমার D0 এর জন্য, দ্যাট মিন্স Q0 স্টার যেটাকে আমি বলছি। একই অর্ডার ফলো করব আমি, এইদিকে রাখবো Q1, এদিকে রাখবো Q0x। অবশ্য আবারও সেই জায়গার ঘাটতি ঘটে গেল, ঠিক আছে, এত সতর্কতা অবলম্বন করার পরেও জায়গার ঘাটতি ঘটেছে আমাদের। Q0x 0, এটা 1, এটা হচ্ছে 0 ছিল, এটা 0 1 ছিল, এটা 1 1 1 0। ওকে ফাইন। এবার আমরা কার জন্য ইকুয়েশন বের করব? আমরা ইকুয়েশন বের করব D0, যেটা নাকি আমি দেখাচ্ছি আপনার Q0 স্টার আর কি, একই কথা বলতে পারেন আপনারা, Q0 স্টার। তাহলে এটার জন্য আমি আসলে খেয়াল করব এই কলামটা যেটা আমি হাইলাইট করেছি। এখন এখানে কোথায় কোথায় 1 রয়েছে আপনি আমাকে বলুন। 1 রয়েছে এই কারণে আমি বলছি কারণ 1টা সংখ্যায় কম, চোখে দেখতে সুবিধা, তার জন্য 1 গুলো বসাই, বাকিগুলো আমি 0 বসাই দিই। 5 আর 7 স্যার। স্যার 1 ঠিক 5 আছে, 7। না স্যার, এখানে 1 5 7। হ্যাঁ 157 এ দেখা যাচ্ছে, রাইট, 157 এ। সো 001 এ আমার 1 রয়েছে, সো 1 এ তারপরে হচ্ছে 1 এ 5 এ আর হচ্ছে 7 এ, তাই না? হ্যাঁ 1 এ 5 এ 7 এ। আচ্ছা ওকে। সো এই অবস্থায় যদি আমি এখন গ্রুপ করতে চাই, ধরেন আমি গ্রুপটা করতে চাচ্ছি এরকম কিছু একটা, এই দুটো মিলে একটা এবং এই দুটো মিলে একটা। নিচেরটার রেজাল্ট অলরেডি আমরা জানি, নিচেরটা হচ্ছে লাগা আমার Q1x, আমরা অলরেডি করেছিলাম আসলে Q1x, একটু জায়গা বাড়াইনি আমি। Q1x or উপরেরটা যেটা আসবে Q0 prime x, তাহলে Q0 prime x। দেখেন এরই মাধ্যমে আমি আমার দুটো ইকুয়েশন কমপ্লিট করে ফেললাম। এটা কি বুঝতে পেরেছি নাকি? D1 D0। জি স্যার। জি স্যার। ওকে ভেরি গুড। এটা যদি বুঝে থাকি, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা আমার D1 D0 হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু আরেকটা জিনিস বাকি রয়েছে, বলেন সেটা কি? আরেকটা স্যার আউটপুট। ইকুয়েশন আমার মনে হয় দরকার। আউটপুট স্যার। ভেরি গুড, আউটপুট। আউটপুট কোন দুইটি কম্বিনেশনে রয়েছে আমাকে বলবেন? আউটপুটের জন্য আমি কোন কম্বিনেশন গুলো চিন্তা করব? 5 আর দেখেন 7। যেখানে 7 দুইটা ওই দুইটা সহজ ধরা, 5 এর সাথে 1 রয়েছে, জি স্যার। 5 এর সাথে 1 রয়েছে, এটা যদি আমরা চিন্তা করি, আমি তাহলে ডান দিক থেকে একটি টেবিল মুছে দেই, কারণ আমার আসলে এখন আর যেহেতু আমি D0 D1 দুটোরই ইকুয়েশন পেয়ে গিয়েছি, সো আমি একটি টেবিল মুছে আমি ওখানে একটি টেবিল ব্যবহার করতে পারি, ব্যবহার করে আমি এই কাজটি করে ফেলতে পারি। সো সেই ক্ষেত্রে আমি উপরের টেবিলটি মুছে দিই, উপরের টেবিলটি মুছলে বেশ ভালো পরিমাণ আমি আসলে একটি জায়গা পাবো, ঠিক আছে। সো আমি উপর টেবিলটি মুছে দিলাম, এখন দেখতে পাচ্ছি আমার কাছে অনেক স্পেস ফ্রি হয়ে গিয়েছে। সো আমার কাছে D1 আর D0 ইকুয়েশন রয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি আসলে নিচের টেবিলটি ব্যবহার করতে চাচ্ছি। নিচের টেবিলটি ব্যবহারের ক্ষেত্রে এটা দেখেন জাস্ট এখন আমি যতটুক এঁকেছি, ও সরি, এটা আবার কি করে ফেললাম, আমি ভুল কাজ করে ফেলেছি আসলে। ওকে দেখি, আহ এরকম কিছু ছিল, তাই তো? হ্যাঁ। সো এখন এই টেবিলটাকে, নিচের যে টেবিলটা, সেটা আমি y এর জন্য y ইকুয়েশন বের করার জন্য ব্যবহার করতে যাচ্ছি। আমার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, 5 এবং 7 নম্বর কম্বিনেশনে, এটা 5 এবং 7 নম্বর কম্বিনেশনে, দ্যাট মিন্স এইখানে অলরেডি যেটা আমি এঁকে রেখেছি সে দুটোই, আর বাকি সবগুলাই হচ্ছে কিন্তু আমার 0। আমি 0 নিয়েও কাজ করতে পারি, 1 নিয়েও কাজ করতে পারি, কিন্তু আমি 1 দেখতে পাচ্ছি সংখ্যায় কম, সো ইকুয়েশনটা সহজ হবে, তাই আমি 1 নিয়ে কাজ করতে চাচ্ছি আসলে। সো আমি এই গ্রুপটা করব, আর এই গ্রুপটা করলে আমি দেখতে পাচ্ছি ইকুয়েশনটা আসতেছে Q1x। Q1x। খুব সহজ, Q1x। সো একটা জিনিস খুব ইন্টারেস্টিং এবং সহজ যে আমাদের সার্কিটের জন্য দেখেন Q1x হচ্ছে D0 এবং D1 দুইটারই একটা অংশ, তাই না? সো এটা আমাদের জন্য একটু সহজ হয়ে গেল। সো এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি নাকি? দেখেন জি এটাই স্যার। ইম্পর্টেন্ট। ভেরি গুড, জি স্যার। ভেরি গুড। এই পর্যন্ত যদি বুঝে থাকি, ভেরি গুড।
সো সাকসেসফুলি আপনারা অনেক দূর চলে এসেছেন, আসলে প্রায় বোঝার শেষের দিকে। আপনারা কেউ কি আমাকে একটু সাহায্য করতে পারেন যে এখন কটা বাজে আসলে এটা আমাকে বলতে স্যার পারেন? 9:57। আমি এটা বলতে নিছিলাম স্যার মাত্র। ওকে ওকে, আচ্ছা। সো আইন এত স্যার বেড়ে ক্লাস গেছে আছে না? স্যার আরেকটা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সো শেষ প্রায় আমার অবশ্য। স্যার সার্কিটটা বাকি আছে শুধু। হ্যাঁ, শুধু সার্কিটটা বাকি আছে, রাইট। এখন আমি সার্কিটটা এঁকে দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা, সার্কিটটা এখন আমি আঁকছি, আপনাদের খেয়াল করেন, দেখেন খুব ইজি, আসলে এটা ডিফিকাল্ট কোনো জিনিস না। আমরা কি কি জানি? আমরা ডি ফ্লিপ ফ্লপ সিলেক্ট করেছিলাম, আমরা জানি। সো আমি দুটো ডি ফ্লিপ ফ্লপ এঁকে ফেলছি, যা যা জানি তাই আঁকবো। এটি একটি ডি ফ্লিপ ফ্লপ। আমি পজিটিভ এজ ট্রিগারও নিতে পারি। ভালো করে শুনেন, আমি পজিটিভ এজ ট্রিগার নেই, নেগেটিভ এজ ট্রিগার নেই, ডাজেন্ট ম্যাটার। কি বললাম? ডাজেন্ট ম্যাটার। কারণ আমি যে ডিজাইনটা করেছি এটা ইরেসপেক্টিভ অফ ক্লক এজ। আমি পজিটিভ এজ নিলেও ঠিক, নেগেটিভ এজ নিলেও কাজ করব। সো নেয়ার পরে আমি যে কাজটা করব, আমি ক্লক গুলো শর্ট করে দেব। এখন আপনারা আমাকে এই প্রশ্নটা করতেই পারেন যে স্যার আমি ক্লক শর্ট করলাম কেন? কারণ আমরা এই কোর্সে এই যে ডিজাইন প্রসিডিউরটা শিখলাম সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস সার্কিট ডিজাইনের ক্ষেত্রে সত্য। তার মানে আমি যে সার্কিটটা এখন আঁকছি সেটা হচ্ছে একটা সিঙ্ক্রোনাস সার্কিট, সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আঁকছি আমি, মানে যেখানে ক্লক গুলো সব শর্ট করা। সো উপরেরটাকে আমি D0 নাম দিচ্ছি, নিচেরটাকে আমি D1 নাম দিচ্ছি। এটা তার মানে স্বভাবত আমার Q0, এটা হচ্ছে Q1। এখন দেখেন আপনার কাছে D0 এর ইকুয়েশন রয়েছে Q1x। তো আমার মনে হয় আপনারা অনেকটা ধারণা করেই ফেলতে পারছেন যে আসলে আমাদের সার্কিটটা দেখতে কিরকম হবে। তো আমি এই ইকুয়েশনটা এখানে পুরোটা বসানোর চেষ্টা করব যতটুকু পারি, ঠিক আছে? সো Q1x, সো আমি একটা AND গেট নিব। সো একটা না, আসলে আমি দুটো AND গেট নিব। আর Q1 আরেকটা ইনপুট আসবে হচ্ছে Q1। দেখেন এটা বুঝতে পারেন নাকি সবাই, একটু খেয়াল করবেন। তো এখানে কিন্তু আমার Q1x হয়ে গেল এবং এটা আমি কানেক্ট করে দিচ্ছি এটার সাথে। এবং আরেকটা ইকুয়েশন কি আছে D0 Q0 প্রাইম x। সো Q0 প্রাইমটা কোথায় রয়েছে? Q0 প্রাইমটা কিন্তু এটা, এই বাবল পয়েন্টটা। সো x আগের মতোই আমি কানেক্ট করে দিলাম x টাকে। ঠিক আছে, Q0 প্রাইম x। দেখেন প্রথম D0 এর জন্য কানেকশনটা কি আপনারা বুঝতে পারছেন নাকি? দেখেন জি স্যার। জি স্যার। D0 আউট মানে সার্কিটটা কিভাবে আসলে আপনার বোঝা গেছে? আচ্ছা, D1 টা কি হবে একটু বোঝার চেষ্টা করি। D1 টা খুব সিম্পল, Q0 সরি D1 টা আমি তো মনে হয় না না ঠিকই আছে, তাই না না? না ঠিক আছে। ওকে ওকে ওকে, নাইস। আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে হ্যাঁ আবার ভুল করে ফেললাম নাকি এই শেষ মুহূর্তে এসে, তীরে এসে তো রিডুবাই ফেললাম নাকি। আচ্ছা, সো Q1x টা আমি আগের মতো ব্যবহার করতে পারি, তাই না? Q1x টা আমি ব্যবহার করছি, নতুনটা আমি নিলাম না। আরেকটা হচ্ছে Q0x, তো আমার x লাগবে। আমার x লাগবে এবং Q0 লাগবে আমার। সো Q0 লাগবে এবং এটা আমি কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলাম। দ্যাটস গুড। সো হয়ে গেল। দেখেন এটা D1 এর কানেকশনটা কি বুঝতে পারছি নাকি? দেখেন D1 এর কানেকশনটা কি বোঝা যাচ্ছে গাইস? Yes, sir. D1 এর কানেকশন কিভাবে হলো? আচ্ছা, Y কিভাবে হবে এটা কি বোঝা যাচ্ছে? Q1x যেটা। জি স্যার। সো Y টাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই Y টাকে। এটাই আমার Y। দেখেন ওটা Q1x ছিল, এটাকেই আমি Y বলছি। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এই পর্যন্ত তাহলে আসলে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট কিভাবে ডিজাইন করা যায়, ঠিক আছে? কিন্তু এইটা ছিল সবচেয়ে সহজটা দিয়ে। আবারও উল্লেখ করছি, এটা ছিল
সবচেয়ে সহজটা দিয়ে, ঠিক আছে? এটা ছিল হচ্ছে সবচেয়ে সহজটা দিয়ে, যেটা আমি বলছি আপনাদেরকে, এটা ছিল সবচেয়ে সহজটা। এখন আসলে আপনাদের আরো ডিফিকাল্ট ইয়া থাকতে পারে, যেমন আপনি যদি ডি ফ্লিপ ফ্লপ সিলেক্ট না করে আপনি টি বা জে কে ফ্লিপ ফ্লপ সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা এত সহজ না। তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি আপনাদের, যেহেতু এটা কাজ শেষ, আমার সার্কিট আঁকা শেষ। সো সাকসেসফুলি আমরা ডিজাইন করতে পারলাম, ঠিক আছে? সাকসেসফুলি আমরা ডিজাইন করতে পারলাম। সো আমি মুছে দিই। এইবার স্যার 10টা আমাদের 5 যে বাজে স্যার। ক্লাস আছে স্যার, হ্যাঁ আর হ্যাঁ ক্লাস আছে। রাইট, ওকে ওকে। সো আমি আপনাদের অ্যাটেন্ডেন্স এখন কল করছি। আর দেখেন আমি জাস্ট একটু বলে দিই, এই যে নেক্সট এর ইকুয়েশন গুলো এখানে দেয়া আছে ডি ফ্লিপ ফ্লপের জন্য, আপনারা এটা মিলিয়ে নেবেন দয়া করে, ঠিক আছে? নেক্সট ইকুয়েশন এবং ফাইনালি যে সার্কিটটা এখানে আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা যে সার্কিটটা এঁকেছি ওটার মতোই অনেকটা, আপনারা মিলিয়ে নিয়েন এটা, ঠিক আছে? এবং পরবর্তী ক্লাসের জন্য আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস রিকোয়েস্ট করবো, এখানে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে একই জিনিসটা ডিজাইন করা আছে, চেষ্টা করবেন বোঝার। কিন্তু আমার মনে হয় তাও আমাকে আপনাদের একটু হেল্প করতে হবে, এবং পরবর্তীতে আপনাদের টি ফ্লিপ ফ্লপ দিয়ে করে দেয়া আছে, ভিন্ন উদাহরণ করে দেয়া আছে, ঠিক আছে?